গল্প স্বপ্ন যাবে বাড়ি পর্ব ১ লেখনীতে নাজমুন নাহার। আম্মাকে নিয়ে আর পারা যায় না বুঝলি। সকাল থেকে এক নাগাড়ে ফোন করে যাচ্ছে। মিনিটে মিনিটে এতবার ফোন করার কি আছে বুঝলাম না। ফোন করলেই কি যত তত উড়াল দেয়া চলে আসতে পারবো? জয়নাল হেসে বলল, মায়ের মন তো, আমারটাও এই কি হাল। যতক্ষণ না বাড়ির চৌকাঠ পার করব ততক্ষণ পর্যন্ত এমনই চলবে। রিফাত লুঙ্গির নিচে প্যান্ট পরতে পরতে বলল, আমার আম্মা আবার এত পিরিতি নাই। সকালে একবার ফোন দিলে ওইটাই শেষ। এরপর ঠিক টাইমে না পৌঁছাতে পারলে বাড়ি থেকে জুতা ফিক্কে মারবে। জয়নাল রিয়াজ হেসে বলল, ওদের কথার মাঝে কিছুই বললাম না। যেন শুনাইলি এমন হাবভাব ধরে বসে রইলাম। ওরা গেলেই বাঁচি। এই মুহূর্তে এটাই আমার একমাত্র মনস্কামনা। কিরে শালা, মান্দা মেরে এখনো পড়ে আছিস কেন? কটার টিকিট কাটলি? ব্যাগ গোছাবি না? শার্টের বোতাম লাগাতে লাগাতে প্রশ্নটা করল রিয়াজ। প্রশ্ন আমার পছন্দ হলো না। তবুও ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে উত্তর দিলাম, আমার আর কি, 3টে শার্ট আর 2টো প্যান্ট নিব। 11টার টিকিট, আহামরি ঝামেলা নেই। বের হওয়ার আগে গুছাইলেই হয়ে যাবে। রিফাত খেতে বসেছিল, এরই মধ্যে খাওয়া শেষ হলো। হাত ধুতে ধুতে জানতে চাইল, তোর গ্রামের বাড়ি যেন কোথায়? কে কে আছে রে ওখানে? উঠে ওর পেটে হালকা ঘুষি দিয়ে বললাম, অনেকেই আছে। তোর কাকে দিয়ে কাজ সেটা বল। জয়নাল খাক করে হেসে বলল, নারী ছাড়া ওর আর কোনো বিষয়ে কাজ থাকতে পারে না। হারামি শিরায় শিরায় মেয়েলি আগ্রহ। তোর ঘরে কোনো জুনিয়র সিস্টার আছে কি না? কৌশলে এটাই জেনে নিচ্ছে। রিয়াজ আফসোসের সুরে বলল, ব্যাড লাক, ওর তো কোনো জুনিয়র সিস্টার নেই। চাচাতো বোন যেটা আছে বয়সে অনেক বড়, তার উপর বিবাহিতা, 2 বাচ্চার মা, চলবে? রিফাত হতাশ শ্বাস ফেলল, তাহলে তোর বোনকে দিয়ে দে, ওইটাও তো চাচাতো সিস্টার। বিনা কি যেন নামটার মেয়ে। গতবার তোদের বাড়িতে গিয়ে ওর টানে টানে আর ফিরতে ইচ্ছে করেছিল না। আর একদিন থাকলে মেয়েটা আমাকে নির্ঘাত মার্ডার করে বসত। কি চিজবিনি। রিয়াজ ওর কোমর বারবার লাথি কষে বলল, তোর কপালে মেয়ে নাই শালা, বদা ব্যাপারীর নাতি। বিনির বিয়ে ঠিক হয়েছে, ঈদের পরের দিন ওর বিয়ে। রিফাত চরম ব্যথিত হলো, বুক ফেটে চৌচির হয়ে গেছে এমনই তার ভাবসাব। সে দুঃখী দুঃখী গলায় বলল, বিনা বিয়ে করে ফেলছে? তাহলে আমার কি হবে? তোর বোন এত বড় প্রতারণা কেমনে করতে পারল বন্ধু? আত্মা কাঁপল না? এর জন্যই মেয়ে লোকদের বিশ্বাস করতে নেই। জয়নাল বলল, এমন একটা ভাব করছিস যেন কত জনমের পিরিতি তোদের। নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া টাইপ মোহাব্বত। তা নয়তো কি? ওর পক্ষ থেকে না হোক, আমার পক্ষ থেকে তো সলিড প্রেম।
আমি তো ওকে গেলে কয়েক বছর ধরে নিজের না হওয়া বাচ্চাদের মা হিসেবেই জানি। আমার সোনার টুকরা বাচ্চাগুলো আর তাদের অবলা বাপকে এতিম কইরা বিনা আরেক লোকরে বিয়া করবে, এ আমি কেমনে সহ্য করব? রিয়াজ রাখতে গিয়েও হেসে দিল। রিফাত রিয়াজ দুজনেই বাড়ির ফেনীতে, ওরা পার্শ্ববর্তী গ্রামেই থাকে। সেই সুবাদে দুইজন দুইজনের পরিবারকে আগে থেকেই চেনে। তবে রিয়াজের সাথে বন্ধুত্বটা সবচেয়ে গাঢ় আমারই। নিজের দুর্বলতার মানুষকে বলে বেড়ানো আমার পছন্দ না। রিয়াজকে দু একটা বলে ফেলেছিলাম বোধহয়। সেই থেকেই ও আমার বন্ধু। বাহিরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে। জানালার গ্রিল বেয়ে পানি এসে ভিজিয়ে দিয়েছে ছারপোকার জরাজীর্ণ বিছানা। সন্ধ্যার পর থেকেই এই হাল। রাত হতে হতে বৃষ্টির গতি বাড়বে। রমজান গেল, কয়েক সপ্তাহ বাজখায় গরম পড়েছিল। শেষের দিকে এসেও বৃষ্টি কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। ঈদের দিনও দুপুর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের হোস্টেলগুলোতে একটা রুম গাদাগাদি করে 5 জন করে থাকতে হয়। মাঝারি সাইজের রুম 3টা সিঙ্গেল বেড আর 2টা তোশক বিছিয়ে 3 জন চৌকিতে আর 2 জন মেঝেতে। ঈদের লম্বা ছুটি পড়েছে এবার। চারদিকে ব্যাপক উৎসবমুখর পরিবেশ। সজীবের কাছ থেকে শুনলাম, ট্রেনের টিকিটে এবার চওড়া দাম পড়েছে। 300 টাকার টিকিট বেচারা 800 টাকা দিয়ে নিয়েছে। তবুও যা। ওর এসবে আফসোস নেই। বাড়ি ফেরার আনন্দের কাছে টাকা তো বড়ই নগণ্য বিষয়। আমরা বন্ধুরা যে যার মতো ব্যাগপত্র গুছাতে শুরু করেছি গতকাল রাত থেকেই। আজ পুরো হোস্টেলে খালি হবে। অবশ্য পুরোপুরি খালি হবে না, আমি থাকছি। আমি যে থাকছি ওরা জানে না। যাবই বা কোথায়? আপন বলতে তো আছেই গ্রামের চাচা চাচি। আমার আগমন যাদেরকে খুব একটা আনন্দ দেয় না, আমার অপেক্ষাও ওরা কোনো কালেই থাকে না। এসব আমি আমার বন্ধুদের বলিনি। খামোখা করে সহমর্মিতা নিতে একেবারেই ভালো লাগে না। ওরা বের হয়ে যাবে কিছুক্ষণ পর। পড়ার টেবিলে বসে মিছিমিছি বই খুলে বিড়বিড় করছিলাম। মিনিট খানিকের মধ্যে রফিক চাচা ঘরে এলেন। রফিক চাচা আমাদের ভার্সিটির পিয়ন। বড় খিটখিটে মেজাজের লোক। এসেই দারুণ বিরক্ত ঝরে বললেন, সজীব বাবাজি, খানাপিনা যা লওনের বাইরে থেইকা একেবারে আইনা লও। হলকলতে গেলে পরে হলের গেট কিন্তু খোলা রাখা যাইব না। সকালেই বিষণ্ণ নিয়ে আমার দিকে তাকালো। রিয়াজ রফিক চাচাকে উদ্দেশ্য করে বলল, খাবার হোস্টেলে কেন আনবে? আমরা কেউই তো থাকছি না চাচা। এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ফেলেছি। সজীবও একটু পর বাড়িতে চলে যাবে। রফিক চাচা দ্বিগুণ বিরক্তিকর নিয়ে বলল, বাড়িতে গেলে তো ভালোই আছিল। প্রত্যেকটা সময় তো এই পোলাটা ভেজাল করে। ঈদের মধ্যেও হেরে লইয়া কাহিনী। এত পড়ালেখা দিয়া করবটা কি আল্লাহ জানে। ঈদের মধ্যেও পরিবারে মেনসের লগে টান নাই। হের ফ্যামিলির মানুষ জানি কেমন, কে কইব। বন্ধুদের মধ্যে পিনপতন নীরবতা। কারোর মুখে কোনো কথা নেই। রফিক চাচা চলে গেলেন। আমি নিঃশব্দে মাথা লুকিয়ে রইলাম ওভাবেই। রিয়াজরা সবাই বের হয়ে গেছে ঘর থেকে। দীর্ঘশ্বাস ফেলে বই বন্ধ করলাম। এত লজ্জা আর অস্বস্তি হচ্ছিল ভেতরে ভেতরে।
কিছুক্ষণ পর ওরা আবার ফিরে এলো। রিয়াজ চাচা দরজার কাছে দাঁড়িয়ে ঘোষণা করল, বন্ধুগণ, একটা বিশেষ তথ্য, এবারে ঈদটা তোরা সবাই আমার বাড়িতে করিস। আমি বাসার কথা বলেছি, আম্মা তোদের সবাইকে নিয়ে যেতে বলেছে। কোনো হানকি পিনকি কারণ দেখানো যাবে না। কার কার বাসায় কথা বলতে হবে ঝটপট কল লাগিয়ে আমাকে ফোন দে। আমি কথা বলছি। আর সজীব, শালা তুই ব্যাগ গোছা জলদি, নয়তো এমন কেলাবো না। আমি স্তব্ধ হয়ে চেয়ে রইলাম। জয়নাল রিফাদের ঠোঁটে হাসি। পরীক্ষা আর পড়াশোনা ছুতে দেখিয়ে রাজি হতে চাইলাম না, কিন্তু ওরা সেসব মানল তো নাই। ব্যাগ আমাকে গোছাতে হলো না, ওরাই গুছিয়ে দিল। ওদের ট্রেন ধরতে হতে রাত 10টায়। আমার জন্য সেটা ক্যান্সেল করে 12টা ঘরে তুলেছি। বন্ধুরা মিলে হইচই করে মাঝরাত্রিতে ট্রেন ধরলাম। পথে খিদে পাবো বলে ব্যাগ ভর্তি খাবার নিলাম অনেক। উপচে পড়া ছাত্রীদের ভিড়ের মধ্যে আমাদের ঠাঁই হলো ট্রেনের ছাদের উপর। সেটাও কম আনন্দের না। খোলা আকাশের হাওয়া আমাদের আমোদ দ্বিগুণ করে তুলল। চারদিকে তুলুম হইচই, মধ্যে রিফাত তুলে বসল সেই বিনুর প্রসঙ্গ। বিনুকে যেন অসম্ভব ভালোবাসি দোস্ত, আমার পক্ষে ওকে ভুলে যাওয়া সম্ভব না। তোদের বাড়িতে যাওয়ার প্রধান উদ্দেশ্য মূলত ওর বিয়ে ভাঙ্গা। শালা সাহেব রিয়াজ, দেখিস তোর বোনকে এবার পটিয়েই ছাড়ব। আমরা হেসে ফেললাম। রিয়াজ সজোরে 2টো লাথি মারল ওর পিছনে। বেচারা পড়তে গিয়েও সামলে নিল নিজেকে। ম্যাকি রাগ ঝরে বলল, অভদ্র শালাপালা, বোনকে শুধু পটাতে দে, তারপর তোর জীবন করব জ্বালাপালা। ওদের শীতল যুদ্ধ চলল অনেকটা সময়। একপাশে নীরব হয়ে বসে রইলাম আমি। থেকে থেকে সব মলিন হয়ে এলো হুট করে। চারদিকে বাড়ি ফেরার গল্প আর বাতাসে উৎসবের সুরে মন ভার হয়ে এলো আমার সম্ভবত উৎসবের এই রঙিন দিনগুলো ভীষণ ভয় পায়। বিশেষ বিশেষ মুহূর্তগুলো থেকে লুকিয়ে চলেই সম্পূর্ণ। মন ভালো থাকার দিনগুলোর কাছে মানুষরা সঙ্গ না দিলেও মনকে বিশেষ ছুঁয়ে দ্বিগুণ হাহা করে। এতিম আমি সর্বদাই এই হাহাকারকে ভয় পাই। যাদের একলা থেকে অভ্যাস, ভিড়ে তাদের খুব আতঙ্ক। কাঁধে হাত রাখল রিয়াজ। মন খারাপ? ম্যাকি হেসে বললাম, না, বিকেলে ঘুমানো হয়নি যে, একটু ক্লান্ত লাগছে। রিয়াদ কাঁধ চাপড়িয়ে বলল, আমার বাড়িতে ঢুকে এই ক্লান্তি আর ক্লান্তি থাকবে না। বাড়ি ভর্তি মানুষজন আমাদের, 51 পরিবার। কাজিনরাও খুব মিশুক, বিচ্ছুগুলো এনার্জি দেখে তাজা হয়ে উঠবি। রিফাত বলল, তোদের গোষ্ঠীর পুরুষদের তো আবার প্রোটেকশন কোয়ালিটি ভালো। বছর বছর প্রজন্ম ডেলিভারি করতে পুরো গ্রাম নিজেদের দখলে নিয়ে নিয়েছিস। এমন চলতে থাকলে কয়দিন পর তো দেশ দখল করে বসবি। তারপর আমরা কোথায় থাকব? জয়নাল আগ্রহ নিয়ে জানতে চাইল, ওদের আত্মীয় স্বজন বেশি নাকি? রিয়াজ চোখ বন্ধ করে রাগালো। রিফাত সেসবে তোয়াক্কা না করে রসিয়ে রসিয়ে বলতে আরম্ভ করল, শুধু কি বেশি? পুরো জয়নবকর এদের রক্তে রঞ্জিত। এদের জাতিগোষ্ঠী সহজে দাওয়াত তোয়াক্কা করে না, বুঝলি? এদেরকে দাওয়াত দিতে ভয় পায়। সপরিবারে আসবেন বললে এরা 200 লোক নিয়ে সেখানে হাজির হয়। বেচারাদের পুরো আয়োজন, খাবার এরা এক বসায় খেয়ে সবার করে আসে। ডেঞ্জারাস ফ্যামিলি। রিফাতের বলার ধরনে হেসে ফেললাম। আমাকে হাসতে দেখে স্বস্তির পেল রিয়াজ। বন্ধুদের রসিকতা থেকে সব বিষেদ মুছে গেল।
বিপরীত দিকে হাওয়া বয়ে ঝাঁকঝাঁক ট্রেন চলেছে। ঈদের ফুর্তি দ্বিগুণ করে দিয়েছে সকলের। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গেয়ে উঠল, স্বপ্ন টানে বাড়ি দিলাম, অচিন পথে আপন হারি, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখ আর স্মৃতির সারি। মন ভরে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। গল্প স্বপ্ন যাবে বাড়ি, পর্ব ২। লেখনীতে নাজমুন নাহার। জয়নাবনগরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর হয়ে এলো আমাদের। গ্রামে ঢুকতেই কয়েক দফা পরিচয় চলল এর ওর সাথে। রিয়াজ যাকে পাচ্ছে তাকেই ধরে ধরে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। ওর এমন বয়োজ্যেষ্ঠাদের মতো আচরণ দেখে আমরা বিরক্ত হয়ে উঠলাম এক পর্যায়ে। রিফাত ফিসফিস করে বলল, মানলাম তোর ভবিষ্যৎ দুলাভাই হই, একটা সিনিয়র সিটিজেন ধরনের সম্মান আমি এমনই প্রাপ্য, তাই বলে এভাবে অত্যাচার শুরু করবি? সারা রাত জার্নি করে এলাম, বাড়িতে নিয়ে একটু রেস্টও দিতে দিবি নাকি বাপ? রিয়াজ বললেন, রেস্ট যা নেওয়ার এখানেই নিয়ে নে, বাড়িতে ঢুকে তো এমনিতেও রেস্ট নেওয়ার সুযোগ নেই। আমরা ওর কথার অর্থ না বুঝলেও রিফাত ঠিকই বুঝল। বেচারা হুঁশতাশ করে বলল, কেন, ছিট খারাপ ফ্যামিলিতে যে সম্বন্ধ করতে যাচ্ছি? রিয়াজ হেসে ফেলল, ওই যে আমার শ্বশুর আব্বার সামনে, পারলে তেনার সামনে গিয়ে একটু বলো তো শোনা। সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরিহিত গম্ভীর মুখে একজন এদিকেই আসছিল। রিফাত শুকনো একটা ঢোক গিলল উনাকে দেখে। লোকটা কাছে আসাতেই রিয়াজ ভয়ে ভয়ে সালাম দিল। উনি এসেই থমকে উঠল রিয়াজকে, গাদার বাচ্চা, এতক্ষণ লাগলো কেন? কয়টা রওনা হতে বলেছিলাম? বাড়িতে কত কাজ পড়ে আছে, খেয়াল আছে? এদিকে মসজিদ বলদটাও কোনো খোঁজ নাই রাত থেকে। সব দায়িত্ব আমার ঘাড়ে নিতে পারলেই বাঁচে এরা। আসুক ওই গাধাটা আজকে। তারপর তীর্যক্ত চোখে এক পলক আমাদের সবাইকে দেখে নিয়ে দ্বিগুণ কর্ষণ গলায় জানতে চাইলেন, এরা কারা? রিয়াজ আমতা আমতা করে বলল, আমার বন্ধু ওরা চাচ্চু, হোস্টেলে একসাথেই থাকি, সেম ইয়ার। আম্মা ওদেরকে দাওয়াত করে আসতে বলেছে। ওরা আসতে চায়নি চাচা, আম্মা বলল বলেই। উনি কিছুক্ষণ অন্তঃশ্বাস নিয়ে আমাদেরকে দেখলেন, তারপর রিয়াজকে উদ্দেশ্য করে বললেন, বাড়িতে উপযুক্ত মেয়েরা আছে, এই বিষয়টা যেন মাথায় থাকে। যা, 10টার পরে দেখা কর আমার সাথে। রিয়াজ রোবটের গতিতে মাথা দোলালো। উনি যেতেই রিয়াজ হাঁপ ছেড়ে বাঁচার মতো শ্বাস ছাড়ল। রিফাতের অবস্থাও একই। আমি আর জয়নাল কিছু বুঝতে না পেরে মুখ চাওড়াটা করলাম একে অপরের। রিয়াজের কথা অনুযায়ী বাড়িতে ঢুকতেই সত্যিই কোনো রেস্টের সুযোগ আমাদের মিলল না। রিয়াজ বাড়িতে মোট 36টা ঘর, এতগুলো ঘরের একটাও খালি নেই, সবগুলোতে ঠাসা ঠাসা মানুষ। ছাদে গিয়েও ক্ষণকালের জন্য নিস্তার পেলাম না। ইঁদুরের সাইজের ছেলেপেলেরাও ওখানে নিজেদের আড্ডা জমিয়ে নিয়েছে। আমরা অতিষ্ঠ ভঙ্গিতে রিয়াজের দিকে চেয়ে রইলাম, ইচ্ছে তো করছে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলি এটাকে। এরপর তো আমাদের হোস্টেলের রুমগুলোও ঢের ভালো, অন্তত নিঃশ্বাস নেওয়ার মতো জো আছে। কি বিম্বারা, এসব বাড়িতে কালো ভদ্র মানুষও আছে। বহু বিচার বিবেচনা করে আমাদেরকে করা হলো অতি বিশেষ এক আপ্যায়ন।
উঠানের দক্ষিণ দিকে একটা চিলেকুঠার ঘর আছে। আমাদেরকে ওখানে গাদাগাদি করে অ্যাডজাস্ট করে নিতে হবে। রিয়াদ রাগারাগি করল ওর মার সাথে। মেহমানদের নিয়ে চিলেকুঠায় উঠাটা ভারী আত্মসম্মানে লাগার মতো কথা। লাভের লাভ হলো না কিছুই। বেচারি আন্টি যেন নিরুপায়। কর্তাদের উপরে কোনো কথা নেই তার। বাড়িতে ঢুকতেই রিয়াজরাও পুকুরে নেমে পড়েছে গোসল করতে। আমি গেলাম না। চমক নামের একজন আমাকে নিয়ে চলে চিলেকুঠার দিকে। জং ধরা চাবি দিয়ে আধাভাঙা কাঠের দরজাটা খুলে দিতেই এক ঝাঁক কবুতর হুড়মুড়িয়ে মুখের উপর দিয়ে এসে পড়ল। আমি হতবাক। চমক ফিক করে হেসে দিল। ভেতরে ঢুকে ঝাড়ু নিয়ে মেঝের ময়লা পরিষ্কার করতে করতে বলল, ভেতরে এসে বসুন। বিছানাটা একটু পরে এসে গুছিয়ে দেব। কবুতর নিয়ে ভয় নেই। এগুলো সুমন ভাইয়ার কবুতর। বাবা বাড়িতেই কবুতর পালতে নিষেধ করে দিয়েছে বলে ঘরে রাখা হয়েছে এগুলো। আমি চুপচাপ শুনলাম। পুরো ঘর থেকে বিশ্রী গন্ধ বেশি আসছে। বমি পাচ্ছে রীতিমতো। চমক একা একাই বকবক করল কিছুক্ষণ। আমাকে চুপ থাকতে দেখেই বলল, এই যে, আপনি কি বোবা? আমি বুড়ো কুঁচকিয়ে চেয়ে রইলাম। চমক বিরক্ত হয়ে বলল, আচ্ছা, আজব কিসিমের লোক তো আপনি। এতগুলো কথা বললাম, একটারও জবাব দিলেন না। আপনি আমার বয়ফ্রেন্ড হলে খুব ধমক দিতাম। আমার বয়ফ্রেন্ড অবশ্যই এমন না। ও অনেক কথা বলে। আমি ব্যাগ রাখতে রাখতে বললাম, ওয়াশরুমটা কোন দিকে? সে কিছুক্ষণ অপমাদব আমাকে দেখে নিয়ে বলল, পেট খারাপ? মেয়েটা এত অগ্রিম কথা বলে আমি বিরক্ত হয়ে বললাম, বাথরুমটা দেখিয়ে দিন। আমাকে আপনি করে কেন বলেছেন? আমি আপনার চেয়ে বয়সে খুব ছোট, মাত্র 15 বছর। আমি পাতোত্তর করলাম না। এই ইঁচড়েপোকা মেয়ের সাথে কথা না বাড়ানোই উপযুক্ত। চমক হাতে ইশারা করল তার পিছু পিছু যেতে। চিলেকুঠার পিছনে এক ভাঙাচোরা বাথরুম দেখিয়ে দিয়ে বলল, ঢুকে পড়ুন। আমি ভুরু কুঁচকিয়ে তাকালাম। ঢুকে পড়ুন মানে এটাই বাথরুম? এটা কোন অ্যাঙ্গেল থেকে বাথরুম মনে হচ্ছে? বিল্ডিংয়ের ভেতরে ভালো বাথরুম নেই? চমক ভাবনশীলভাবে বলল, আছে, তবে ওগুলো নেওয়া যাবে না। বড় চাচ্চুর ঘোর বিরোধ আছে। আপনাদেরকে বিল্ডিংয়ের আশেপাশেও ঘেঁষতে দিতে বারণ করেছি। বাড়িতে আমার সুন্দরী আপুরা আছে তো, আপনারা যদি কারোর সাথে প্রেম করতে চান তাই। আমি দীর্ঘশ্বাস ফেলে রিয়াজের 14 পুরুষ উদ্ধার করে গালাগাল করলাম মনে। চোখ মুখ খিচিয়ে ঢুকে পড়লাম ওটাতেই। নিঃশ্বাস আটকে নিজের কাজ সেরে 1 মিনিটের মধ্যে বেরিয়ে এলাম আবার। বাইরে বেরিয়েই শ্বাস ছেড়ে হাঁপাচ্ছি এক নাগাড়ে। চমক ঠোঁট টিপে টিপে হাসতে লাগলো। কিছুক্ষণ বাদে লম্বা ধরনের এক ছেলে এসে ঘরে লুঙ্গি দিয়ে গেল কিছু। ছেলেটা ভারী অদ্ভুত, বোধহয় কেমন খিটখিটে মেজাজের। চেয়ে রইল আমার দিকে। চমক বলল, ওর নাম চিঙ্কু। চিঙ্কু? এ আবার কেমন নাম? চমক হাসল। এমনি এমনি এই নাম রাখা হয়নি। সে এক বিরাট ইতিহাস। আমি ওর বিরাট ইতিহাস জানার অগ্রবোধ দেখলাম না। চমক তবু বিনা পয়সা গায়কের মতো পেট ফাটিয়ে হাসতে হাসতে গাইতে আরম্ভ করল, ওর আসল নাম চঞ্চল। ছোটবেলায় পুকুরে বাইলা মাছ ধরতে নেমে চিংড়ি ধরে ফেলেছিল। হাতে পায়ে কাদা মাখামাখি করে ঘরে ফেরার পর
কাকিমা চ্যাংধুলা দিয়ে উঠানো দাঁড় করিয়ে রেখেছিল পাক্কা 2 ঘন্টা। তারপর থেকেই একে বড়াই চেঙ্গু বলেই ডাকে। কোন পাগলা গারদে এসে পড়লাম রে ভাই, বাইলা মাছের বদলে চিংড়ি মাছ ধরেছে বলেই নামই চিংড়ু লিখে দিল। পাঙ্কাশ মাছ ধরলে কি নাম হতো, পাঙ্কু? ধুর। আমি হবার মতো চেয়ে রইলাম চিঙ্কুর দিকে। রোগা সোগা জরাজীর্ণ শরীরে লম্বা এক বালক, ফর্সা দেখতে, তালগাছ আকৃতির উচ্চতা, তাকানোর ধরন বাড়ি বিরল। ওকে দেখে হুট করে কেন জানি মনে হলো প্রকৃতি বোধহয় মানুষের মুখ আর ব্যক্তিত্ব বুঝে নাম নির্ধারণ করে থাকে। এই ছেলেকে অন্য কোনো নামে মানাতো না। চেহারাটা চেঙ্গু চেঙ্গু, তার জন্য চেঙ্গু নামই ঠিক আছে। রিয়াজ ঘরে ফিরল দুপুরে। জয়নাল রিফাত বাহিরে সিগারেট ফুঁকাতে গেছে। বিকেলে বিল্ডিং থেকে কিছু মেয়েদের বের হতে দেখা গেল। অপরূপা নিখুঁত চোখের একজন চিলাকোঠার দিকে এসে রিয়াজকে বলল, একটা কাজ করে দিতে পারবি? রিয়াজের কাট উত্তর, কি কাজ? যতদিন বাড়িতে আছিস আমার আশেপাশেও যেন তোকে না দেখি। রিয়াজ তর্ক অবৃত রাখল। তোর বাপের একার রাজ্য, কিনে রেখেছিস পুরো বাড়ি, দেখলে কি করবি শুনি? আগুন লাগিয়ে দেব তোর জীবনে। বলে যেভাবে এসেছে ওইভাবেই চলে গেল। আমি হতভম্ব। রিয়াজ রাগে ফুসফুস করল। মেয়েটা খুব দূরে গিয়ে কি ভেবে আরেকবার তাকালো। আমি কি ভুল দেখলাম ও আমার দিকে চেয়েছে? তার এই ক্ষণকালের চাহনি হুট করেই অস্বাভাবিক গতিতে হৃৎপিণ্ডিতে ওঠানামা বাড়ালো। তাকে দ্বিতীয়বারের মতো দেখার প্রয়াস করতে না পেরে ভারী দুঃখ হলো। তার অস্তিত্ব বিলীন হয়ে যেতেই ভারাক্রান্ত আমি রিয়াজকে জিজ্ঞাসা করলাম, মেয়েটা কে রে? বিনি, বড় চাচ্চুর মেয়ে। সকালে বাজারে দেখা হয়েছিল যে, ওনার একমাত্র কন্যা। ওরই বিয়ে। ওই যে উঠানে বেকুবের মতো দাঁত বের করে হাসছে, ওই মদনটার সাথে। আমি অবাক হলাম। এত সুন্দর মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করবে? পানিশমেন্ট। আমি বুড়ো কুচকালাম। পানিশমেন্ট? ওসব বুঝবি না, বুঝিয়ে বল। রিয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, কয়দিন আগে বিনাকে এক আমেরিকান পাত্র দেখতে এসেছিল। মেলা টাকা পয়সার মালিক, দেখতেও খাসা। তারপর? বিন্নি জেদ ধরল, ও এখন বিয়ে করবে না, আরও পড়বে। জোর করে কেউ ওকে বিয়ে দিতে চাইলেও কাচু গায়ে ফাঁস দিয়ে মরবে। তারপর আর কি? বড় চাচা রেগে মেগে এক চড়। বিনাও দমার পাত্রী নয়, সে চড় খেয়ে গরম চোখে বলল, বিয়ে ও করবেই না। চাচা গোয়ালঘর থেকে গোবর মাখা লাঠি এনে সাপ উত্তম মাধ্যম দিল কিছু। চাচার মার খেয়ে বিনা জ্বরে 2 দিন কাত। কি সাংঘাতিক! এত বড় মেয়ে গায়ে হাত তুলে দিল। রিয়াজ বেশ স্বাভাবিক ভঙ্গিতে হাসল। বড় চাচা এমনই। এ বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে তার থাপ্পড় খেয়েই বড় হয়েছে। মেয়ে হওয়ার সুবাদে বিনা একটু বেশিই খেয়েছে। রিয়াজ বাদামের খোসা ছাড়াতে আবার বলল, তো যা বলেছিলাম। বিনা মার খেয়েও বিয়েতে রাজি হলো না। বড় চাচার রাগ আকাশ ছোঁয়া। এবার তিনি জেদ ধরলেন,
আগামী মাসের বদলে ওকে এই সপ্তাহের মধ্যেই ওই ছেলের সাথে ওকে বিয়ে দেবেন। কিছুদিন পর যথারীতি বিয়ের আয়োজন শুরু হলো। রাতে বরযাত্রী আসবে, বীণাকে কবুল পরিয়ে সেদিনই নিয়ে যাবে। বিয়ের লগন এলো, বর বউ দুজনেই রেডি। এখন শুধু কবুল বলা বাকি। বীণা কবুল বলেছিল? তার আগেই তো বাড়ি থেকে পালিয়েছিল। বলিস কি? রিয়াজ বেশ আগ্রহ নিয়ে বলল, মজার ব্যাপার কি জানিস? ওকে ভাগাতে আমি নিজেই সাহায্য করেছিলাম। আমি অবশ্যই শত্রুতার খাতিরে কাজটা করেছিলাম। ও আমার জন্মান্তরের শত্রু। বীণা ছোটবেলা থেকেই ভীষণ পাকুড়া ছাত্রী। প্রত্যেক সেমিস্টারে টপারের টপ। রূপে গুণে একবারে অদ্বিতীয়া। পুরো বংশের গর্ব। আব্বা আম্মা ওর উদাহরণ দেখিয়ে রোজ কথা শোনাতো আমাকে। বাবার হাতে কত মার খেয়েছি ওর জন্য। রাক্ষসীটা আমার দুর্দশা দেখে খুব মজা পেত। এত রাগ হতো। তারপর থেকে আমার জীবনে একমাত্র স্বপ্ন ওর ডাউনফল দেখা। বেকায়দায় পড়ে যখন সাহায্য চাইতে এলো সেদিন শোধ তোলার জন্য সুযোগটা লুফে নিয়েছিলাম। বাড়ির সুকৃতিক কন্যা কলঙ্ক দেখে পর থেকে কেমন জানি প্রতিক্রিয়া দেখায়। তা দেখার জন্য রীতিমতো মুখিয়ে ছিলাম। থেমে তারপর আমার পরামর্শ মোতাবেক ভরা বিয়ের লাগনে চাচার মুখে চুলকানি মেখে আমাদের বীণা ম্যাডাম ভেগে গেল। পরের দিন সকালে এক হাবাগোবা আবুল নিয়ে বাড়ির চৌকাঠে এসে হাজির। হাবাটা মূলত ওর বান্ধবীর ভাই। বান্ধবীর বাসা থেকেই ধরে এনেছে। আমেরিকান পাত্র রেখে হাবাই কেন? বিয়ের জন্য না, বিয়ে থেকে বাঁচার জন্য। বীণা জানতো ও যে দিনই বাড়িতে ফিরুক চাচা ধরে বেঁধে হলে ওকে বিয়ে দিয়েই ছাড়বে। হাবাটা মূলত একটা গুটি। তারপর হাবার হাত ধরে চাচার সামনে দাঁড়িয়ে বলল, আমি ওকে ভালোবাসি বাবা। বিয়ে যদি করতেই হয় ওকেই করব। ওকে ছাড়া আমি বাঁচব না। বীণা ভেবেছিল এমন পাত্রে দর্শন মিললে চাচা ওর বিয়ের নামই আর নিবে না। কিন্তু হলো উল্টো। পরের দিন ওদের দুটোকে বাড়ির আম গাছের সঙ্গে বেঁধে চাচা পুরো এলাকাবাসীকে মেয়ের কীর্তি দেখালো। হয়তো ভাবছিস মেয়েকে ত্যায্য করে দিয়েছে। তারপর থিওরি অনুযায়ী এইটাই তো হওয়া উচিত, কিন্তু এমনটা হয়নি। চাচা ছেলেটার বাপ মা ডাকিয়ে ধূপ করে ঘোষণা করলো 1 মাসের মধ্যেই ওদের বিয়ে দিবে। কি সাংঘাতিক! রিয়াজ হেসেই চলল। মানে আমাদের বীণাওয়ালা বিয়ে থেকে বাঁচতে গিয়ে নিজের জীবনে রীতিমতো 12টা বাজিয়ে দিয়েছে বলে আবারও হুহা করে হাসতে লাগলো। আমি ধ্যানভঙ্গ হয়ে বীণার যাওয়ার পথে চেয়ে রইলাম। কিছুক্ষণ পর ওই মদনের দিকে। মেয়েদের মতো নাটকীয় ভঙ্গিতে হাঁটে ছেলেটা। কথা বলার সময় মুখ দিয়ে লালা জাতীয় কিছু পড়েছে টুপটাপ। মাথায় চুল নেই টাক। বীণার পাত্র হিসেবে তাকে কি অদ্ভুত লাগছে দেখতে। একজন বাবা কতটা ঘাড়তেরা হলে মেয়েকে শায়েস্তা করার জন্য এ ধরনের পদক্ষেপ নিতে পারে। হতাশ শ্বাস ফেলে চোখ বুজে দুজনকেই মনে মনে একই পিঁড়িতে বসালাম। রূপবতী বীণা কোণে আর তার কো-অ্যাক্টর বর। ভয়ঙ্কর দৃশ্য। দুটাকেই কল্পনাতে একসাথে দেখে আমার মুখ ছিটকিয়ে আছড়িয়ে বেরিয়ে এলো অসম্ভব। গল্প স্বপ্ন যাবে বাড়ি। পর্ব 3। লেখনীতে নাজমুন নাহার। আজ 4 দিন। যেহেতু এখনো রাত হয়নি
তাই চাঁদ রাত বলা যাচ্ছে না। গত রাতে মশার কামড় আর ঘরের দুর্গন্ধ বিড়ম্বনা পার করে সকালে ঘুম ভাঙল খুব ভোরে। চোখ মেলে নড়াচড়া উঠতেই গায়ের উপর হাত দিয়ে রাখা রিফাত এবার আষ্টে পিষ্টে ঝাপটে ধরল আমাকে। আরেক পাশ থেকে পা ফেলে রেখেছে জয়নাল। আমার পুরো শরীর রীতিমতো দখল করে রেখেছে দুজনেই। যেন বন্ধু না, বউ আমি ওদের। এদের মাঝখানে রীতিমতো স্ট্যান্ডউইচ হয়ে পড়ে আছি। মেজাজ খারাপ হলে খুব ধমকে উঠলাম দুটাকেই। কিন্তু কিসের কি? এবার এদের বাঁধন আরও জোরালো হলো। দ্বিগুণ শক্ত করে জড়িয়ে ধরেছে এরা আমায়। ঘুমের মধ্যেই রিফাত বিড়বিড় করল, যা জবরদস্ত একটা স্বপ্ন দেখলাম মামা। জয়নাল চোখ বুজতেই শুধালো, কি দেখলি বন্ধু? রিফাত লাজুক হাসল, লম্বা একটা শ্বাস টেনে বলল, খুব উত্তেজনাময় স্বপ্ন দেখলাম। প্রিয়া ফাইনালি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো। একদিনের ব্যবধানে আমরাও বিয়েও করে ফেললাম। আর আজকে ছিল আমাদের বাসর রাত। তোরা সবাই সারা সন্ধ্যা বহু খাটনি করে আমার বাসর সাজিয়েছিস। বাসর আমার পছন্দ হয়েই গেল। খুশি হয়ে তোদেরকে সিগারেট খাওয়ার জন্য 500 বকশিশ দিলাম। জয়নাল বিড়বিড় করে গালি দিল ওকে। রিফাত না শুনলেও আমি শুনলাম তা। রিফাত আবারও বললে চলল। তারপর সাদা পাঞ্জাবি পরে বাসর ঘরে এন্ট্রি নিয়েছিলাম। বুঝলি, আমার প্রিয়াটা বুক অবধি লম্বা ঘোমটা টেনে লাজুকলতা হয়ে বসে আছে। আমি পাশে বসে ধীরে ধীরে ওর ঘোমটাটা তুলে নিলাম। ইস রে, বিশ্বাস কর, প্রিয়াকে এত সুন্দর লাগছিল দোস্ত, একেবারে রেড ভেলভেট কেক। জয়নাল বলল, আমিও তো একই স্বপ্ন দেখলাম। রিফাতের গলায় অস্বস্তি, ওই শালা, তুইও কি প্রিয়াকে বিয়ে করেছিস? আরে না, আমি তো করেছি মোনাকে। আজকে আমাদের বাসর রাত ছিল। শিট ম্যান, ইট ওয়াজ ট্রুলি আর বিউটিফুল নাইস বডি। মোনার গালের দাড়ি না থাকলেও চুমুটা আমি অলমোস্ট খেয়ে ফেলেছিলাম। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে নিজে থেকে ছাড়িয়ে নিলাম অসভ্যগুলাকে। শালারা এতক্ষণ আমাকে নিজেদের বউ ভেবে জাপটে ধরেছিল কি না কে জানে। আমার ধাক্কায় বিশেষ হেলদোল এদের মধ্যে দেখা গেল না। একটু নড়ে চড়ে আবারও দুজনকে ঝাপটে ধরে ঠিকই ঘুমিয়ে পড়ল। আমি দীর্ঘশ্বাস ফেলে নেমে পড়লাম। এরকম ঠাসাঠাসির মধ্যেও এমন আরাম করে মানুষ কিভাবে ঘুমাতে পারে? এদের না দেখলে বোঝার উপায় নেই। বাহিরে চলেছে রিয়াজের বাপ চাচা সমাজের তুলুম হট্টগোল। সকাল 6টা 32 এই পাগলা গারদের কি এমন দক্ষযজ্ঞ বেঁধে গেছে কে জানে। উঠে দেখি সজীব ঘরে নেই। পরনে রাতের লুঙ্গি যেটা দিয়েছিল হাঁটুর উপরে উঠে আছে ওদের গায়ে কাঁথা টেনে দিয়ে চোখ ডালতে ডালতে বাইরে এসে দেখি উঠানে বিশাল হাঁড়িতে রান্না বাড়া তোড়জোড় চলছে। মাঝারি সাইজের একটা খাসি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে উঠানের খুঁটিতে। কিছুক্ষণ পর দোতলা থেকে সজীব বেরিয়ে এলো, ইয়া বড় ছুরি হাতে, সাথে 2জন বিচ্ছু, একজন চিঙ্গু অন্যজন বাঁধন। আমাকে দেখা মাত্রই সজীব উৎসুক হেসে বলল, দোস্ত, তোকেই দরকার, খাসিটা জবাই করে দিয়ে যা। আমি হাই তুলতে তুলতে বের হয়ে বললাম, দাওয়াত করে এনেছিস কাজ করানোর জন্য?
তোদের আপ্যায়নের সিস্টেম ভালো না শালা। খাসিটা জবাই দিয়ে রক্তে মাখামাখি অবস্থা গায়ে। ট্রাউজার টি শার্ট ময়লা হয়েছে। সকাল সকাল নিজের এমন বিচ্ছিরি অবস্থা দেখে ভালো লাগলো না মোটেও। উপায়ন্তর না পেয়ে পুকুরে ঝাঁপ দিতে গেলাম। রিয়াজদের পুকুরটা আয়তনে বিশাল আর উচ্চতায় অনেকটা গভীর। সাঁতার কাটতে কাটতে মজা লাগছিল খুব। সারা রাতে হুট করে দোতলায় পূর্ব দিকে বারান্দায় চোখ গেল। একজন চা খেতে খেতে খুব মন দিয়ে বই পড়েছে। বিনা মেয়েটা বরাবরই অদ্ভুত। আগামী পরশু তার বিয়ে। এমন সময়ে মেয়েরা বইপত্র নিয়ে ব্যস্ত থাকে না, না থাকে এতটা রিল্যাক্স। সে কি করে থাকতে পারছে সেটা ভাববার বিষয়। কিছুক্ষণ পর বিনা বারান্দা থেকে হাঁক ছাড়ল রিয়াজকে। বাবা তোকে তুরাশের বাড়িতে যেতে বলল, 10 লিটার দুধ আনতে হবে, শিগগিরই উঠ ঘাট থেকে। রিয়াজ বিরক্তি নিয়ে দ্বিগুণ চেঁচিয়ে বলল, পারবো না। ভোর থেকে শুধু আমাকে দিয়ে কাজ করানো হচ্ছে। কামলা পেয়েছিস নাকি? আর পারবো না। কদিনের জন্য বাড়িতে এসেও নিস্তার নেই। যা মনে চায় কর। বাবা এসে যখন কানের নিচে লাগাবে তখন যেন বলিস না আমাকে তো কিছুই বলেনি চাচ্চু। শেষের কথাটা বিনা ভাঙাতে ভাঙাতে বলল। আমি হেসে দিলাম ওর বলার ধরনে। রিয়াজ নাকচোষ করা সত্ত্বেও বিরক্তি নিয়ে উঠে পড়ল। কিছুক্ষণ পর জয়নাল রিফাত বের হয়ে এলো ঘর থেকে। গ্রামের আইল ধরে সারা বেলা হাঁটলাম আমরা। ওর গাছ থেকে পেয়ারা পারলাম। জয়নাল ডাব গাছে উঠে ডাবও পারল কিছু। রিয়াজদের গ্রামটা স্বাভাবিকের তুলনায় একটু বেশিই সুন্দর। এখন ভুট্টার সিজন। ওদের বাপদাদার বিঘা বিঘা জমিতে দাঁড়িয়ে আছে সারি সারি ভুট্টার ক্ষেত। বাড়ি থেকে বের হওয়ার আগে বিনা টিউব মেহেদি কিনে নিতে বলেছিল। রিয়াজের সেসব মনেও নেই। আমি মনে করিয়ে দিলাম। আসার পর থেকে চিলাকোঠায় খেলেও সৌভাগ্যক্রমে আজ সন্ধ্যায় আমাদের খাওয়ার সুযোগ হলো বাড়ির ভেতরেই। 4 বন্ধু ভদ্র বাচ্চার মতো বসে আছি দানব সাইজের এক টেবিলে। টেবিলের বিশাল বড়, প্রায় 30-40 জন মানুষ একসাথে বসার বিস্তার। চাঁদ রাতের বিশেষ মেনু বিফ বিরিয়ানি, রান্না দুর্দান্ত। পেট ভরে খাওয়ার পর পায়েস আর মিষ্টি দেওয়াও হলো। রিয়াজের আম্মা সবার চেয়ে বেশি খাতির আমাকে করল। আমাকে তিনি আগে থেকে অন্তত স্নেহ করেন। ঢাকায় থাকতে থাকতে প্রায় ফোন করে খোঁজ করতেন। অসুস্থ হলে ডাক্তারি পরামর্শ দিতেন। পেটে কানা পরিমাণও জায়গা না থাকা সত্ত্বেও আন্টির আদরে আদরে মিষ্টি পায়েস ও গান্ডে পিণ্ডে গিললাম। ডাইনিং থেকে আধখোলা মেহগনি কাঠের দরজার ভেতর থেকে নারীরূপী এক অবয় দেখা যাচ্ছে। পূর্ব দিকের ঘরে সানাপ 3 পিস পরিহিত রমণী মন দিয়ে কারোর হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। মেয়েটা বিনি, ধবধবে সাদা, আর গায়ের রংটাও এখান থেকে কেমন জানি দীপি ময়তা দিয়ে ঝলঝল করছে। বিনি আর চোখে তাকাতেই চোখাচোখি হলো আমাদের। আমি চোখ সরিয়ে নিলাম, অথচ বিনি চেয়েই রইল। বিকাল থেকে গ্রামের ছোট বড় মেয়েরা মেহেন্দির টিউব নিয়ে বাড়ির ভেতরে ঢুকছে। আমরা বুঝলাম না প্রথমে। রিয়াজ বলল, মেহেদি পড়তে এসেছে। প্রত্যেক ঈদের দৃশ্য এটা। আমাদের বিনা বালা ভালো মেহেদি পরায়। এই রাক্ষসী আবার শিল্পগুণেও শেষ নেই। রাতের চাঁদ দেখতে দেখতে ছাদে উঠল সকলেই। ঈদের চাঁদ এখনো পুরোপুরি মেঘের অতলে মিলিয়ে যায়নি।
অনেকক্ষণ ভাসমান রইল নীলিমায়। বাচ্চারা চাঁদ দেখে বেশ আমোদ করল। ক্রমেই ঈদের আমেজ ভরে উঠল সব। মসজিদে ঈদের নামাজের সময় বলে দেওয়ার সময় মাত্র আকাশে জ্বলজ্বল করেছে লাল নীল আতশবাজি। ছাদের কর্ণতে বিরনে দাঁড়িয়ে রইলাম আমি। দু একটা জোনাক উড়ে গেল সামনের দিকে। মৃদুমন্দ বইছে শীতল বাতাস। ঠান্ডা বাতাসে গায়ে শিহরণ শুরু হলো। বাচ্চারা এক কোণে হইচই করেছে। আরেক পাশে সমবয়সী সব কাজিনরা আড্ডা জুড়ে দিয়েছে। সকলের সাথে ভালো পরিচিত করে নিয়েছেন জয়নাল, রিফাত। ওরা বাচ্চাদের সাথে বাজি ফাটালো কিছুক্ষণ। এদের পাগলামি দেখে হাসলাম মনে মনে। নির্বায় লাগলো সব। ঠিক তখনই নীরবে কেউ পাশে এসে দাঁড়ালো। মৃদু কেশে আমায় দৃষ্টি আকর্ষণ করে শুধালো, মন খারাপ? আমি তাকালাম। বিনি? হুট করে এভাবে এখানে ওকে দেখে আমি কথা খুঁজে পেলাম না কোনো। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম তার দিকে। বিনা আমাকে চেনার কথা না। আমাদের হুট করেই সব বেশি ফ্রেন্ডলি যাওয়ার মতো পরিচয় এখনো হয়েছে। আমাকে বেকার মনে চেয়ে থাকতে দেখে সে ফের শুধায়, কি করেছিলেন? আমি ইতস্তত হয়ে সময় নিয়ে জবাব দিলাম, তেমন কিছু না। আপনাদের বাড়িটা সুন্দর। ছাদ থেকে আশপাশটা দেখতে ভালো লাগছে। এই সবই উপভোগ করছি। বিনা বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি সবসময় একা কেন থাকেন? আমি তাকালাম। একা কোথায়? বিনা বিরোধ বলল, একা নয় তো কি? ওখানে আপনার বন্ধুরা আড্ডা দিচ্ছে আর আপনি এখানে দাঁড়িয়ে বিরহ করছেন। সবাইকে বোঝাচ্ছেন আপনার খুব দুঃখ। দুঃখে দুঃখে দেবদাস হওয়ার যোগ। আর ওর কথার ধরনে হেসে ফেললাম। কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বললাম, দুঃখ আবার কি? নিজেকে সময় দিচ্ছিলাম একটু। আজকের আবহাওয়া সুন্দর। এমন পরিবেশে নিজেকে কিছুটা একা রাখতে হয়। প্রকৃতির উৎসবে সঙ্গ দিতে হয়। খুব প্রকৃতিবিদ হয়ে গেছেন। জবাবে নিঃশব্দে হাসলাম আবার। বিনি আবারও নিশ্চুপ রইল। অনেকটা সময় পর বলল, আপনাকে দেখার খুব শখ ছিল বুঝলেন। আমি বিস্মিত হলাম। আপনি জানেন, ছবি না দেখেও প্রথম দেখাতে আমি বুঝে ফেলেছিলাম এটা রিয়াজেরই সেই দুঃখী শান্ত ভদ্র বন্ধু সজীব। অবাক হয়ে আওতালাম, আপনি আমাকে চিনেন? কেন চিনব না? গাধাটা বাড়িতে আসলেই তো আপনার আলাপ করতে করতে মুখে ফেনা তুলে ফেলে। আমার মা চাচিরা কিন্তু আপনাকে ভীষণ স্নেহ করে। আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে। চাচি কিছুক্ষণ আগেও বলেছিল, আপনাকে দেখলেই তার খুব কান্না পায়। বুকে জড়িয়ে মাথায় হাত বুলাতে ইচ্ছে করে। এতটা আবেগী চাচি রিয়াজের জন্য কখনো হয়েছিল কি না মনে পড়ে না। আমি জবাব না দিয়ে মলিন হাসলাম। বিনি চাঁদের দিকে মুখ করে বলল, আপনার সাথে আপনার বন্ধুত্ব করতে ইচ্ছে করেছিল। বিনি তাই করার মতো মেয়ে যে আমি না, সেই গল্প ইতিমধ্যেই শুনে ফেলার কথা। একা পেয়ে তাই টুকটাক করে ভাব জমাতে চলে এলাম। আপনি কি ইচ্ছুক আমাকে বন্ধু বানাতে? আমি অবলা তখনও বাকরুদ্ধ। জ্যোৎস্নায় ফকফকা আলোয় গলে বিনির ফর্সা মুখে মাখামাখি হয়ে লেপ্টে আছে। বাতাসের দাপট তার চুল উড়িয়ে দিচ্ছে। বিনি ঠোঁটে মিষ্টি হাসি।
আমি থমকালাম। এক মুহূর্তের জন্য মনে হলো ধরণী তলের সমস্ত সৌন্দর্য গায়ে মাখা রূপসী চাঁদের দুর্নীতি বিড়নির প্রলোভ মুখের উজ্জ্বলতার কাছেই খুবই নগণ্য। আমি জবাব আসার পূর্বেই বিনির ডাক পড়ল, বিনি আপা, এই ডিজাইনটা দেখে নাও, আমাকে তুমি এভাবে মেহেদি পরিয়ে দিবে। বিনি ধমকে উঠল, ধমকে এতক্ষণ কোথায় ছিলি গর্দভ? সারা বিকাল ডেকে ডেকে অতিষ্ঠ হয়ে যায়, এদের কোনো খোঁজ নেই, একটা চড় লাগাবো জোরে। চমক আবার দিকে একবার চেয়ে ঠোঁট ভেঙে বোনকে বলল, আম্মার সাথে কাজ করেছিলাম ঘরে, কালকে রান্নাবাড়া বেশি তো মশলাগুলো তো আজকেই ব্লেন্ড করে রাখতে হয়েছে। বেনি দীর্ঘশ্বাস ফেলে যাওয়ার অদ্ভুত হয়ে ফিরে তাকালো আবার। দক্ষিণা মিষ্টির বাতাস তার চুলের সঙ্গে খেলছে দারুণ অবিলাসে। বিনা কানের কাছে তার উড়ন্ত চুলগুলো গুজে দিতে দিতে ভারী আদুর গলায় বলল, ঈদ মুবারক। জবাবে স্বল্প হাসলাম আমি। আকাশে মেঘ করিতেছে। মুহূর্তে রং বদলালো প্রকৃতি। আকাশ ভেঙে পড়েছে অজরে বৃষ্টি। প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে ক্রমে গাঢ় নীল আঁকছে বিশদ মিলিয়ে ঈদ ঈদ আনন্দ ভরে উঠল আমাদের পরিত্যক্ত মন। গল্প স্বপ্ন যাবে বাড়ি, পর্ব 4। লেখনীতে নাজমুন নাহার। শুভ সকাল। সকালটা শুরু হয়েছে, তাই সে শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম। ঈদের দিন সচরাচর খুব ভোরেই ঘুম ভাঙে, তবে আমাদের ঘুম ভাঙল ভোর ইয়াকুল টুর টিপ স্কোয়ারের সময়ে। আজ বাড়ির ভেতরে ঘুমানোর সৌভাগ্য হলো আমাদের। ছাদে একটা ঘর আছে, স্বল্প আবাসপত্রে ছোট্ট একটা ঘর, ছিমছিম নিরিবিলি। ওখানে ঘুমিয়েছি রাতে। ঘুমটা আরামে হলেও সেই আরামটা অক্ষণ রাখল না রিয়াজ। ফজরের আগে রীতিমতো টেনে হিচড়ে ঘুম থেকে তুলল হারামিটা। আধখোলা চোখে চেয়ে বিরক্তিকর ঝাড়লাম ওর উপর। কি সমস্যা? রিয়াজ উচ্ছ্বাস নিয়ে বলল, পুকুর থেকে মাছ ধরব, বোয়াল মাছ, ওঠ। ধরল ধরুক, বোয়াল ধরবে তা দেখে আমাদের কি কাজ? আমরা গেলে কি বোয়ালের সাইজ বেড়ে যাবে? যা তো ভাই, ঘুমাতে দে। ফাজিলটা পা ধরে টানাটানি শুরু করলো এবার। আরে বেটা ওঠ, আয়। প্রতি ঈদের সকালে দাদাজান পুকুর থেকে মাছ ধরে, অনেক মজা হয়। ঢাকায় এসব দৃশ্য কই দেখতে পাবি? চোখ মুখ অমাবস্যা করে উঠলাম। পুকুরে বিশাল জাল ফেলে মাছ ধরার আয়োজন চলছে। হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন। লুঙ্গি কাঁসা দিয়ে পুকুরে নেমেছে রিয়াজের বাপ চাচারা। যেন মাছ ধরাও এক বিরাট আনন্দের ব্যাপার। প্রায় ঘণ্টাখানেক হতভম্বির পর বোয়াল ধরা পড়ল জালে। সকালে হইচই করে উঠল। রিয়াজ রিফাতরাও লাফাতে লাফাতে ঝটপট নেমে পড়ল ওদের সাথে। হাতাহাতি করে ডাঙায় তুলল মাছটা, বিশাল এক সাইজের বোয়াল। এতক্ষণ গুইগাই করলেও এদের আনন্দ দেখে এবার আমার নিজেরও ভালো লাগছে। টেনে হিঁচড়ে বাড়ির সামনে আনা হলো মাছ। মহিলাদের প্রয়োজন হলো না, বাড়ির পুরুষরাই ব্যাপক উৎসাহ নিয়ে মাছটা কাটল। এটাই রান্না হবে আজ। সেই যে ঘুম ভাঙল আর ঘুম হলো না। ভোরের আলো ফুটতে বাচ্চারা উঠান দখল করা শুরু করল। দলে দলে পুকুর থেকে গোসল করে উঠল মুরব্বিরা। আমরাও করেছি। ছোট ছোট ছেলেমেয়েরাও গোসল করে রঙিন জামাকাপড় পরে আমোদ করেছে। শিশুদের হাতে হরেক রঙের বেলুন, খেলনা আর কচকচে নতুন নতুন নোট।
ঘরে ফিরে ঈদের পাঞ্জাবি পরে নামাজের জন্য রেডি হওয়ার মাত্রই বিনির খিটখিটে বাপ এসে হাজির। প্রথমে আতঙ্কিত হলাম, লোকটা বরাবরই বদমেজাজি। মুখ খুলে কি বোম ব্লাস্ট করে দেয় কে জানে, কিন্তু তেমন কিছুই হলো না। উনি এসে অপমানদস্তক আমাদেরকে দেখে নিয়ে নম্বর গলায় জানতে চাইলেন, সেমাই খাওয়া হয়েছে তোমাদের? রিয়াজ বলল, এখনো খাইনি চাচা, মাত্রই রেডি হলাম। পকেট থেকে কয়েকটা আতরের সীসা বের করে আমাদের দিকে এগিয়ে দিলেন। বললেন, এগুলো তোমাদের জন্য। হয়ে গেলে চলে এসো উপরে, বাড়ির বাকি কর্তার অপেক্ষা করেছে। মিষ্টি কিছু মুখে দিয়ে সবাই একসাথে ঈদগাহ মাঠে যাওয়া যাক। তারপর আমার কাঁধে আলতো হাতে হাত রেখে বললেন, তাড়াতাড়ি এসো। আমি মাথা দোলালাম। রিয়াজের ঠোঁটে হাসি। রিফাত শিশির মুখ খুলে আতর নিজের গায়ে মাখতে মাখতে নাক টেনে সুবাস নিয়ে বলল, মন্দ নহে, খাঁটি সোনা বটে। শ্বশুর আব্বা খটাস হইলেও লোকটা ভালো। রিয়াজদের ঈদগাহ মাঠটা ওদের এলাকায় প্রাইমারি স্কুলের সাথে। বিশাল বড় মাঠ, লোক সমাগমও ভালোই হয়েছে। নামাজ শেষ করে চাচাদের সাথে বাজারে সময় কাটালাম কিছুক্ষণ। অনেকের সাথেই ভালো বন্ধুত্ব হয়ে গেলে এরই মধ্যে ফিরে এসেও আবার ডাক পড়ল উপরে। ডাইনিং টেবিলে বসতেই আন্টিরা হরেক রকমের মুখরোচক খাবারে ভরিয়ে ফেললেন টেবিল। পেটে ভালো খিদা, কথা না বাড়িয়ে তারই যতন্ত্র খেতে আরম্ভ করলাম। কিছুক্ষণ যাবৎ আমার সামনে দিয়ে বারবার হেঁটে যাচ্ছে এক রূপসী কন্যা। রিফাত জয়নাল আর চোখে তাকালো। আমি তখনও চুপচাপ মাথা নাড়িয়ে খাচ্ছি। রমণীটা যে সংবিনয়ী তা আন্দাজ করতে কষ্ট হচ্ছিল না বোধহয়। বিনয় একটু পর পর আমার সামনে দাঁড়িয়ে ওকে উচ্চ স্বরে ডাকছে। আমার রাগ ছাড়ছে। আমি তার অকিঞ্চিত রাগের রহস্য বুঝলাম না। রাগারাগির পর্ব শেষ করে কিছুক্ষণ পর বিনি রিয়াজকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, আমাকে কেমন লাগছে রে রিজু? রিয়াজ সহজ বাকিরা একত্রে তাকালো। তাকালাম না কেবল আমি। সুন্দর লাগছে। তুই সুন্দর তাই তোকে সবসময় সুন্দর লাগে, কিন্তু লাভ কি? বিয়ে তো করবি একটা গরুকে। বিনা ওর কথায় বিশেষ পাত্তা না দিয়ে জয়নাল রিফাতকেও একই প্রশ্ন করল। প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল ওরাও। বিনির সন্তুষ্ট মিলল না। যাওয়ার আগে সে বিশেষ ঝাঁঝানো গলায় বললেন, রিজু শোন, আমার ঘরের ফ্যানটা চলছে না, হয়তো ক্যাপাসিটর খুলে গিয়েছে, লাগাতে হবে। এখানে কে আমার এই কাজটা করে দিতে পারবে? সকলে আমার দিকে আঙ্গুল তাক করল। বিনির ঠোঁটে তৃপ্তি হাসি। সে ওড়না ঘুরিয়ে ঘরে যেতে যেতে আমাকে উদ্দেশ্য করলে বলল, বাকিরা চলে যাবে, আর মিস্টার সজীব, আপনি আমার ঘরের ফ্যান ঠিক করে দিয়ে তারপর যাবেন। উফ, খুব গরম পড়েছে। ওরা হা হয়ে আমার দিকে চেয়ে রইল। এদের দিকে চেয়ে কাপল চড়ে দীর্ঘশ্বাস ফেললাম। রিফাত বলল, যা যা, খুব গরম পড়েছে, উফ। অগ্নি চোখে তাকালাম ওর দিকে। ফ্যান ঠিক করতে বলেছে, বিয়ের প্রস্তাব দেয়নি, এমন ঢং করেছিস কেন? অথচ আমার কেন জানি মনে হলো বিনা ইচ্ছা করে এই সমস্যাটার কথা এখানে তুলেছি। সে জানতো এই কাজটা কেবল আমিই পারি। গতকাল ওর দাদুর ঘরের ক্যাপাসিটর লাগিয়ে দিয়েছিলাম, সেটা সে দেখেছে। ঘরে ঢুকতেই বিনা গোমরা মুখ করে বসে থাকলো।
আমার সঙ্গে কোনো প্রকার কথা না বলে বেশ ভাব নিয়ে বসে রইল। আমি ঝটপট ক্যাপাসিটর লাগিয়ে চুপচাপ খাট থেকে নিচে নামলাম। লাগাতে সময় লাগলো না, কারণ ক্যাপাসিটরটা সে ইচ্ছাকৃতভাবেই কিছুক্ষণ আগে খুলে রেখেছিল। সে বলেনি, আমি দেখেও বুঝেছি হাতে ময়লা লেগেছে কিছু। তার মোছার জন্য বিনা তোয়ালে এগিয়ে দিল আমাকে। তোয়ালে নেওয়ার ছুতোয় সারাদিনে এই প্রথম তার দিকে মুখ তুলে তাকাবার ফুরসত মিলল আমার। বিনার গায়ে সাদামাটা সাদা জর্জেটের গ্রাউন লং, হাতে গলায় সাদা স্টোন পাথরের হালকা কিছু গহনা, চুলগুলো খোলা। অতিরিক্ত সাজসজ্জা বালাই নেই। ঠোঁটে সে কেবল হালকা গোলাপি লিপস্টিক রেখেছে, চোখে টানা করে আইলাইনার। আমি হাসলাম। বিনির মুখে তখনও নীরবতার অভিমান অটুট। তাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। ভীষণ মানে ভীষণ। মনে হচ্ছে বিনি যেন বিনি নয়, সে আকাশ থেকে নেমে আসা এক নিখুঁত রূপের পরী। কেবল ডানা দুটো লাগিয়ে দিলেই হলো। আমি চলে যেতেই উত্ত্যক্ত হয়ে বিনু পিছু ডেকে বলল, একটু বসুন, আসছি। আমি বসলাম না, দাঁড়িয়ে রইলাম। বিনা মুহূর্তের মধ্যেই কোথা থেকে একটা প্লেটে করে চিজ কেক নিয়ে এসে হাজির। আমি অবাক, বিস্ময় নিয়ে চেয়ে রইলাম। খুব কষ্টে লুকিয়ে রেখেছিলাম জানেন, বিচ্ছুগুলো দেখলে আর আস্ত রাখবে না। কেকটা সাইজে খুব ছোট, তবে আনাম কাটা হয়নি। বিনি পুরোটাই আমার জন্য নিয়ে এসেছি। এত বড়টা আমি খেতে পারবো না, কেটে একটুখানি দিন। বিনি বিরক্তিকর নিয়ে বলল, রিয়াজের চেয়ে বয়সে আমি 3 বছরের ছোট। ওকে তুই করে ডাকি, কারণ এটা ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে। বাবা অনেক বকেছে, চেঞ্জ করতে পারিনি। আমি মোটেও ওর সমবয়সী না। আপনি আজ্ঞা করা বন্ধ করুন। এত ভদ্রতা দেখাতে কে বলেছে? আপনি আমাকে তুমি করে বলবেন। আমিও যেন চিরবাধ্য পুরুষ। তার কথায় সায় দিয়ে বললাম, আচ্ছা বিনি, তুমি করেই বলবো। বিনি জেদ ধরে গলায় বলল, বলবো না, এখনই বলুন। আমি হাসলাম। কপাল ভাঁজ করে খানিক আওয়াজে আগের লাইনটা আওড়ালাম। এত বড় কেকটা আমি খেতে পারবো না একা। বিনিপুরি, এটা তুমি কাটো, নিয়ে এসো। বিনিপুরির নামটা তার পছন্দ হলো। সে ফিক করে হেসে ফেলল, থেমে আবার মুখের দিকে তাকিয়ে আবার হাসলো খিলখিল করে। মুহূর্তেই মুক্তোর মতো ঝিলিক দিয়ে উঠল তার গজদাঁত। আমি মুগ্ধ হয়ে চেয়ে থেকে মাথা চুলকে হাসলাম। বিনি নরম হয়ে বলল, কাটাকাটি করা যাবে না। এটা আমি রাত জেগে আপনার জন্যই বানিয়েছি, পুরোটাই খেতে হবে। একা শেষ করা সম্ভব না, পেট রিজার্ভ হয়ে গেছে। তুমিও খাও। পরে খাবো। আপনি খাওয়ার পর যতটুকু বাকি থাকবে ওইটা আমার। আমি চুপচাপ বেশ অর্ধেকটা খেয়ে ফেললাম। খাওয়া ইচ্ছে ছিল না, মজা বলেই খেয়ে ফেললাম। বিনির হাতের বানানো এই কেকের কাছে 5 তরকা যেন কোনো কেক ফেল। খুবই মজা। বিনি তৃপ্তি নিয়ে আমার খাওয়া দেখল। পুরোটা খেতে পারলাম না বলে খানিক দুঃখও পেল সে। প্লেট তার হাতে ধরিয়ে দিয়ে বললাম, ধন্যবাদ, যাই এখন। বিনি মাথায় ঘোমটা তুলে বলল, 1 মিনিট। তারপর ঝিকে আমার পায়ে হাত দিয়ে নিজেই ঝটপট করে সরে গেলাম ওর কাছ থেকে। এসব কি? সালাম করবে না? বিভ্রান্ত গলায় বললাম। কেন মানে? লাগবে না? সালাম না করলেও তো সালামি পাবো না। আপনার জন্য এত কষ্ট করে কেক বানালাম, একটা পারিশ্রমিক তো আমি এমনিতেই পাই।
কিছুটা অস্বস্তিতে পড়লাম। তাকে সেটা বুঝতে না দিয়ে বললাম, সালাম না করলেও পারিশ্রমিক পাবা। কত চাই? কত আছে? আমি ইতস্তত করে পকেট থেকে দুটো 500 টাকার নোট বের করে এগিয়ে দিলাম তার দিকে। বিনি টাকা দুটো হাতে নিয়ে বলল, আর নেই? দেখুন না আমার 100টা টাকা আছে কি না। আমি মনে মনে ভিত করে হাত দিলাম পকেটে। আর থাকার কথা না। তবে পকেট বাবাজি বোধহয় আমাকে বেজ্জতি করতে চাইল না। ম্যাজিক করে পেয়ে গেলাম আরও একটা 100 টাকার নোট। টাকাটা বের করতেই বিনি ছো মেরে আমার কাছ থেকে নিল ওটা। তারপর বাকি দুটো 500 টাকার নোট পকেটে ঢুকিয়ে দিয়ে বলল, চলবে। অবাক হয়ে বললাম, 100তে আবার চলে নাকি? এগুলোও রাখো। বিনা আমার কথায় বিশেষ পাত্তা না দিয়ে বলল, আপনি কিন্তু এখনো কিছুই বললেন না। ব্রু কুঁচকালাম, কি বলবো? বিনা ফট করে রেগে গিয়ে বলল, কিচ্ছু না, বিদায় হন। আমি বিদায় হলাম না, তার রাগের পারদ ধরতে পারলাম। অন্যদিকে মুখ করে গাল ফুলানো বিনার দিকে চেয়ে মিহি করে বললাম, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে বিনি। বিনি তাকালো, শুধু সুন্দর? আপনি না কিচ্ছু শেখেননি। এভাবে প্রশংসা করতে হয় মেয়েদের? আপনাদের কোনো মেয়ে বিয়ে করবে না, বুঝলেন? আমি মিহি হাসলাম। বেশ কিছুক্ষণ চুপ থেকে খানিক এগিয়ে তার পাশে অতঃপর অভিমান আহ্লাদি তাকে সন্তুষ্ট করতে বললাম, গল্প স্বপ্ন যাবে বাড়ি, পর্ব 5, লেখনীতে নাজমুন নাহার। পৃথিবীর সমস্ত অদ্ভুত ঘটনাবলীর মধ্যে একটি হচ্ছে আজ বিনির বিয়ে। বিষয়টা নিতান্ত স্বাভাবিক, তবে বিনির বেলায় অদ্ভুত। ওর সাথে আমার 2 দিনের পরিচয়। মাত্র 2 দিনের মধ্যেই তাকে যেন আমি খুব চিনে ফেললাম। বিনি এভাবে যাকে তাকে বিয়ে করে ফেলবে, ব্যাপারটা হজম করতে পারছি না। তার এখন পরাধীন দশা একেবারে মেনে নেওয়ার মতো না। ঘাটের সিঁড়িতে বসে আছি সকাল থেকে। পাকায় পড়ে থাকা ইটের টুকরাগুলো তুলে এনে একের পর এক ছুঁড়ে ফেলেছি পুকুরে নীরব শ্যাওলা রঙের পানিতে। বাড়িতে আজ একটা ভিন্ন রকম আয়োজন চলছে। বিরল কিসিমের বিয়ে আয়োজন। বিয়েটাতে মুরব্বিদের চেয়ে বেশি ছোটদের উৎসাহ। বিনি নিজেই বলে, পুরো বাড়িতে ঝাড়বাতি লাগানোর ব্যবস্থা করিয়েছি। রঙিন কাগজ দিয়ে উঠোনটাকে নবরূপে সাজিয়েছে অল্প বয়সী মেয়েরা। তার এক কোণে কাঁচা হলুদ আর মেহেদি পাতা বাড়ছে বয়োজ্যেষ্ঠ কিছু মহিলা। উনুনটা সম্ভবত বাড়ির পেছনের দিকে। বিয়েটা আজ রাতে। ঈদের পরের দিন হওয়ায় ঘরোয়া অনুষ্ঠানিকতায় সবকিছু সেরে ফেলার তাড়া। তারপরও ব্যস্ততা আর ঝামেলার কমতি নেই। গ্রামের হুটহাট হাওয়া বিয়েগুলোতে গায়ে হলুদ আর বিয়ের ব্যাপারগুলো একদিনের মধ্যেই ঘটে। বিনার বেলাতেও তাই। মেয়েটা হলুদ রঙের একটা সুতির শাড়ি পরেছে, সাথে টকটকে লাল ব্লাউজ। সারা গায়ে মুখে হলুদ লেপটানো, ঠোঁটে উজ্জ্বল হাসি, খুব খুশি সে। কিছুক্ষণ আগে ভাই বোনদের সাথে ছাদে ছোটাছুটি করতে দেখেছিলাম। হাত ভর্তি মেহেদি পরে দারুণ আমেজের মধ্যে কাটছে তার সময়। ওর হাসিটা বরাবরই সুন্দর। মেয়েটা হাসতে থাকলে আমার তাকানো বন্ধ করে দেই। ঈর্ষা হয় খুব। ঈর্ষাটা ঠিক কার উপর জানি না। পুকুরের ওই পাশে বিনির বাপ চাচারা দাঁড়িয়ে, তাদের মুখ যথারীতি গম্ভীর থমথমে। আমি তাকাতেই চোখাচোখি হলো আঙ্কেলের সাথে। উনি একদিকে চেয়েছিলেন, দৃষ্টি সরাতে বিনি কোথা থেকে যেন কোথায় এসে একগাদা হলুদ লাগিয়ে দিল আমার সারা মুখে।
চমকে হাত রঙে বাটিটা নিয়ে ঢেলে মাথায় সারা শরীর রঙে আর হলুদে মাখামাখি অবস্থা। বিনি খিলখিল করে হাসতে হাসতে বলল, ভাবছিলাম পালিয়ে বাঁচব। বিনির হাত থেকে কেউ পালিয়ে বাঁচতে পারে না মিস্টার ভদ্রমশাই। হলুদ আমি আপনাকে লাগিয়েই ছাড়তাম। বলেই দৌড়াতে দৌড়াতে চলে গেল আবার। তার শাড়ির দীর্ঘ আঁচল গা দুলে পড়েছে, মাটি লুটেপুটে খাচ্ছে। পা ভরে আলতো পড়েছে বিনার। মেয়েটার নগ্ন পায়ে রীতিমধ্যে নৃত্য করছে সমস্ত উঠান জুড়ে। রং খেলেছে সবাই। উঠানের রঙিন কাগজে ওই সাজসজ্জা মাঝামাঝিতে ঘুরে ঘুরে নাচতে লাগলো বিনি। ওকে ঘিরে রেখেছি ওর বান্ধবীরা। নাচের তালে তালে ঝনঝন করে বাজছে তার পায়ের উপর। স্পিকারে চলছে বিয়েবাড়ির শেকলে এক বাংলার গান। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ, বিয়ের সাজে সাজবে কন্যা, নরম নরম বউ রে, নরম নরম বউ। ঠিক হেসে দৃষ্টি ফিরিয়ে নিলাম। কাঠের পুতুলের মতো তার সমস্ত আনন্দ আমি এভাবেই নিঃশব্দে দেখে গেলাম। বিকেলে বিনি বউ সাজলো। আমি তার কনে রূপের তখনও দেখিনি। ঘরে পড়ে বইয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর হইচই পড়ে গেল। বের হয়ে এলাম ঘর থেকে। নিচে নেমে চাচিরা দেখি রীতিমতো মার কান্না জুড়ে দিয়েছেন। হুসতাস করতে করতে একজনের অবস্থা করুণ। বিনির বাপের গম্ভীর মুখ এখনও আরও গম্ভীর। একটা ঝড়ে পূর্বাভাস নয়, ঝড় হয়ে যাওয়ার পরবর্তী আভাস। কিছু বুঝে না উঠে রিফাতের দিকে তাকালাম। ও দীর্ঘশ্বাস ফেলে বলল, বিনির বরযাত্রী আসেনি, ওরা নাকি বিয়ে ভেঙে দিয়েছে। আমি অবিশ্বাস নিয়ে শুধালাম, কেন, কি হয়েছে? বিকাল পর্যন্ত তো সবই ঠিকই ছিল। রিফাত আর কিছুই বলল না। আমি হতাশ মুখ করে এক কোণে দাঁড়িয়ে থাকা বিনির দিকে তাকালাম। বিনি কাঁদছে। সবার চেয়ে একটু বেশি নাটকীয়তা তার কান্নায়। চোখে পানি না থাকলেও কান্নার আওয়াজ 10টা মির্জা মঞ্জিল ফাটিয়ে দিতে সক্ষম। হাউমাউ করে একটু পর পর একে ওকে জড়িয়ে দিয়ে ভ্যাবা করে নিঃশব্দের মতো কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর চোরের মতো তাকালো আমার দিকে। কান্নার মাঝেই হুট করে চোখ মেরে বসলো। আমি হতবাক। হচ্ছেটা কি এখানে? এদের মেলোড্রামা মাঝেই পাগলাগারদের কর্তা অর্থাৎ বিনির বাবা হুট করে ঘোষণা করে বসলেন, বিয়ের আয়োজন শুরু করো, বিয়ে হবে। বিনি কান্না থামিয়ে চোখ বড় বড় করে তাকালো। হাই ভোল্টেজে ঝাটকা খাওয়ার মতো চমকে উঠল মেয়েটা। সকলের মুখভঙ্গি একই। ওর মা বলল, বিয়ে হবে মানে? বর ছাড়া কার সাথে বিয়ে হবে? আঙ্কেল রিয়াজের দিকে তাকাতেই বিনার আত্মা কেঁপে উঠার জোগাড়। আমাদের রিজুর সাথে হবে। কান্না বন্ধ করো সবাই। ওই মদনের সাথে মেয়েটাকে বিয়ে দেওয়ার ইচ্ছে এমনিতেও আমার ছিল না। বিয়ে ভেঙে দিয়ে ভালোই হয়েছে। তারপর রিয়াজের মাকে উদ্দেশ্য করে বললাম, আমার মেয়েকে ছেলের বউ করে আনতে তোমার আপত্তি আছে রোহানা? আন্টি একবার বিনির দিকে চেয়ে ভনিতা ছাড়া হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই ভাইজান। বিনার মতো বউ পাওয়া আমার ছেলের জন্য সৌভাগ্যের কথা। আমরা রাজি, আপনারা কাজী ডাকুন। সব কিছু এত রোবটিক গতিতে হচ্ছিল, সে তখনও আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। বিনার বাবারা প্রস্তাবের পর বিয়ে বাড়ির আমেজ আবারও সতেজ হয়ে উঠল। হইচই করতে আয়োজন শুরু করলো সকলে।
বিনা আগুন চোখে চোখে রইল রিয়াজের দিকে। বেচারা রিয়াজও সমান শাক খেয়েছে। ঘরে ফিরতেই রিয়াজের দুশ্চিন্তাগ্রস্ত দেখালো। রুম জুড়ে অস্থির চিত্তে পায়চারি করছে তখন থেকেই। আন্টি নতুন শেরওয়ানি পায়জামা যেভাবে দিয়ে গেছে সেগুলো ওভাবেই পড়ে রইল বিছানায়। রিয়াজ পড়েনি। কিছুক্ষণ পর ভূমিকম্পের মতো ঘরে উদয় হলো বিনি। চোখে মুখে তীব্র ক্লান্ত আছড়ে পড়েছে মেয়েটার। এখানেই ঠাস করে রিয়াজের গালে চড় লাগিয়ে বসল। বিপরীতে রিয়াজও দিল একটা। আমরা হাঁ করে চেয়ে আছি। বিনা ঘরের কোণে থেকে একটা ঝাড়ু নিয়ে এলো এবার। রিয়াজের আত্মরক্ষায় খাটের উপর থেকে লাফিয়ে উঠল। আমার কি দোষ রে মা, সব তো তোর প্ল্যান মোতাবেকই করলাম। আমার ঘাড়ে তোকে ঝুলিয়ে দেবে কেমনে আন্দাজ করব। বিনা তেড়ে আসতে আসতে বলল, তোর মুখ নেই, না করতে পারলি না? মুখে কুলুপ লেখে দাঁড়িয়েছিলি? মুখ খুললে তোর বাপ আমারে আস্ত রাখতো? বিনা কটমট করতে করতে বলল, কাপুরুষ কোথাকার, তাই বলে ঢ্যাল ঢ্যাল করে বিয়ে করতে রাজি হয়ে যাবি? রিয়াজ আমার পেছনে নিজেকে রক্ষা করার জন্য আড়াল করে, শান্ত হ, কথা শোন। কোনো কথা শুনবো না। তোকে জবাই করব, এই বাড়ি থেকে বের হব আজকে আমি। রিয়াজ অনুনয় করল, মাস্টার প্ল্যান আছে বাবু, শোন তো, শান্ত হ। বিনি থামল। বিছানায় বসে হাঁপাতে হাঁপাতে বলল, সময় 3 মিনিট। জোরে কাশ, জলদি। 3 মিনিটে তো মোতাও যায় না। মাননীয় স্পিকার, সময়টা বাড়িয়ে দিন। বিনি তাকাতেই সুক্ত ঢুক গিলে রিয়াজ চেয়ার টেনে বসল ওর সামনে। গায়ে গুই করে বলতে আরম্ভ করল, শোন, তুই চাচ্চুর কাছে গিয়ে বল আমাকে তুই বিয়ে করবি না, কারণ আমি বেকার। কেন, ভাদাইমা ছেলেকে বিয়ে করার তোর পক্ষে সম্ভব না। বিয়ের পর তোকে খাওয়াবো কি? প্ল্যান বিনার পছন্দ হলো না। সে বিরক্তিসূচক শব্দ করে বলল, নেক্সট। বল তুই বিবাহিতা, লুকিয়ে বিয়ে করে ফেলেছিস 6 মাস আগে। নতুন করে আর বিয়ে করতে পারবি না, কারণ দ্বিতীয় বিবাহের তোর প্রথম স্বামীর মত নেই। রিফাল জয়নাল ফিক করে হেসে দিল। বিনার আগুন চোখে তাকালো ওর দিকে। যুক্তি দেখালো বন্ধ করল না। নয়তো অজ্ঞান হওয়ার ঢং কর। বোঝা তোর কঠিন অসুখ হয়েছে। বিয়ের নাম শুনলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যেখানে সময় ইন্নালিল্লাহ হয়ে যাওয়ার পসিবিলিটি শতভাগ। এমন গুরুতর বিয়ে উর্ফে আত্মহত্যা করতে চাস না। বিনা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। রিয়াজ আগে থেকে হাত দিয়ে নিজের গালে নিরাপত্তা নিশ্চিত করে রেখেছি। বিনা ওর দিকে হতাশ ভঙ্গিতে চেয়ে আমাকে জিজ্ঞেস করে বলল, আপনার মাসিক আয় কত? সকলে হচকচিয়ে উঠলাম। বিনা সবাইকে এক পলক দেখিয়ে দিয়ে বলল, কি হলো, কথা বলুন। আমি বিভ্রান্তি হয়ে বললাম, 15 থেকে 20,000। সেভিংস করার অভ্যাস আছে? মানে আপাতত কিছু আছে পকেটে। আছে, চলবে। তারপর পাশের টেবিল খাতা কলম নিয়ে বসলো। কিছু একটা লিখে কাগজটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ঠিকানায় পৌঁছিয়ে আমার জন্য অপেক্ষা করুন। ঘন্টা 2-1-এর মধ্যে চলে আসব। আমি তখনও বুঝে উঠতে পারলাম না কিছুই। রিফাত কানের কাছে এসে বিড়বিড় করে বলল, গরিবের সন্দেহ তিতা হলেও সত্য হয়। শালা, তুই চরম ধান্দাবাজ। বিরক্ত হলাম বটে। আমাকে ভেলবার মতো চেয়ে থাকতে দেখে বিনি ধমকে উঠে, এবার আশ্চর্য মানুষ, সব কিছু কি আমিই করব? আপনার কোনো দায়িত্ব নেই? তাড়াতাড়ি বের হন। তারপর রিয়াজের দিকে তাকিয়ে বলল, তোর আম্মার কয়টা শাড়ি এনে দিতে পারবি? রিয়াজ চোখ বড় বড় করে বলল, কসম বিনি, এইবার তোর বাপ আমারে নির্ঘাত খুন করে ফেলবে। করবে না,
আমি নিলাম তোর দায়িত্ব। এই কাজে সফল হতে পারলেই তোর জন্য দুর্দান্ত কিছু অপেক্ষা করেছে। রিয়াজ অসহায় মুখ করে জানতে চাইল, শাড়ি দিয়ে কি করবি? পালাবো। সামনে দিয়ে বের হওয়া যাবে না, রিক্স। কেউ টের পেয়ে গেলে খবর আছে, ছাদ থেকেই নামতে হবে। আমি ছাড়া বাকি প্রত্যেকের চোখ চড়ক গাছ। বিনি আমাদের বিস্ময় পরোয়া না করে তাগাদা দিয়ে বলল, তাড়াতাড়ি যা। এত কিছুর মধ্যে আমি খেয়াল করতেই ভেবালুম ভুলেই বসেছিলাম। বিনি আজ বউ সেজেছে, পুতুল বউ। টুকটুকে লাল বেনারসি তার পরনে, আটপোড়া সিতিকোর উপরে লাল দোপাট্টা, গলায় হালকা সোনার গহনা, কপালে লাল সাদা রঙের আলপনা, পাতলা ঠোঁটে লাল লিপস্টিক। সুবহানাল্লাহ, কি অপরূপ রূপ তার! আমার ভেতরে তাণ্ডব ভয়, কথা হারিয়ে নির্বাক হই আমি। বমে ছেদ ঘটল বিনির হাতের তুড়িতে। সে আমার বোকা বোকা চাহনির বিপরীতে ফিক করে হেসে দিয়ে কণ্ঠটা খানিক নরম করে বলল, এই যে মিস্টার ভদ্রলোক, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? রূপবতী বিনিকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না বুঝি? ফিটার নট। যান, একটু পরে অজন্মের জন্য আপনার কাছেই চলে আসব। গল্প স্বপ্ন যাবে বাড়ি, অন্তিম পর্ব। লেখনীতে নাজমুন নাহার। 1 বছর পর ক্লাসে ঢুকতেই রিয়ান নাক কান কুঁচকাতে অভিযোগ করে বসল, স্যার, বাবু আজকে আমার ইন্দুরে ছাও বলে গালি দিয়েছে। ও খুব খারাপ কথা বলে। কাল থেকে আমাকে আপনি ওর সাথে বসাবেন না। হি ইজ ভেরি চিপ। বাবু ফুঁস করে উঠল, ওই আবুল, কি খারাপ কথা কইছি রে? ইঁদুরের ছাও কেন খারাপ কথা? ইঁদুরের ছাও হইল ইঁদুরের ছাও, বোদাই হালা। রিয়ান এবার কেঁদে ফেলার পথেই ছি। দেখেছেন স্যার, আবার বলল, শুনেই বমি পাচ্ছে। বাবু নাক নাক বেঁকিয়ে বলল, কাহিনী? আমি দীর্ঘশ্বাস ফেলে বাবুকে দাঁড় করালাম। কিছুক্ষণ শীতল চোখে চেয়ে রইলাম। কিরে মাস্তান, মাস্তান হয়ে গেছিস? আয় তোর মাস্তানি বের করি। এসব কথা বলতে বারণ করছিলি না, গাড়ি কেন দিচ্ছিস? বাবু জিভ কেটে মাথায় নাড়ালে দুদিকে। আমি ওরে গালি দিতে যামু কেন কোন দুঃখে? গালি কি ভালো জিনিস? গালি দেয় টোকাইরা। আমি তো ওরে ইঁদুরের ছাও কই নাই। বইয়ের মান্দরে ইঁদুরের ছাও, কুত্তার ছাওয়ের ছবি দেখা কইছি। হালাই মনে করছে অরে কইছি। ভাত তো খায় না, খায় হইল ঘাস, আস্ত বলদ। হাসি চেপে রাখলাম বহু কষ্টে। রিয়ানের মুখ অসহায়। তা তুই ওর সামনে কেন বারবার ইঁদুরের বাচ্চা আর কুকুরের বাচ্চার চ্যাপ্টার পড়তে যাচ্ছিস? পশু পাখি বিশেষজ্ঞ হয়ে যাচ্ছিস মনে হয়। সরি বল। বাবু আর চোখে কড়া করে তাকালো রিয়ানের দিকে। গলা খানিক শক্ত করে বললাম, কিরে, কথা কানে যায় না? সরি বল। বাবু অবাধ্য গলায় বলল, সরি। রিয়ান বলল, ইটস ওকে। তুমি আর কখনো এমন পচা কথা বলবে না। এসব ভালো শোনায় না। তুমি এমন খারাপ কথা না বললেও আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তোমাকে আমার খুব ভালো লাগে। বাবু হাসল ক্ষীণ, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো ওর সাথে। বাবু নামের ছেলেটা গত সপ্তাহে স্কুলে ভর্তি হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে থাকতো, এতিম। ওখান থেকে এনে আমি ওকে 4 ক্লাসে ভর্তি করিয়েছি। সরকারি স্কুল হওয়ায় বাড়তি কোনো খরচ নেই। খাতা কলমের খরচটা আমিই চালাই। আর রিয়ান আমাদের সুলতানা ম্যাডামের ছেলে। অন্তত সুশীল পরিবেশে বড় হয়েছে।
দুই মেরুর ছাত্রকে একই ব্রেঞ্চে বসানোর পরিকল্পনাও আমারই। খুব সূক্ষ্ম একটা বৈষম্য দূর করার আছে এই অসম্মত শহর থেকে। রিয়ান যে ওর কাছ থেকে শুধু গালি শিখবে, উচ্ছৃঙ্খল আচরণ শিখব, ব্যাপারটা এমনও না। পথে ঘাটে অনাহারে অবহেলায় বড় হওয়া বাবুর কাছ থেকে আরও গভীর কিছু শেখার আছে তার। প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে বড় শিক্ষা এসব। এই সমাজে শিক্ষিত মানুষদের চেয়ে শিক্ষা বেশি বাবুর মতো অশিক্ষিত বেড়ে ওঠা বাচ্চাদের কাছে আছে। তারা কঠিন বাস্তবতার স্রোতে গা ভাসিয়ে ওঠে। বাবুর ক্ষেত্রে নতুন এই শিক্ষার পরিবেশ তার জীবনকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করবে। ও নমনীয়তা সেখানে ভুল পার্থক্যের জানে। প্রাতিষ্ঠানিক শিক্ষা আর রিয়াদের সঙ্গে ওকে এসবই শিখাবে। আমার এই ক্ষুদ্র চেষ্টা রাষ্ট্রকে, সমাজকে কতটুকু পরিবর্তন করতে পারবে জানি না, তবে আমার বিশ্বাস বাটারফ্লাই উইকেটের মতো এই ক্ষুদ্র কাজটা একদিন বিস্তার ফলাফল বয়ে আনবে। বরাবরের মতোই বাবুকে আমি দিলাম গুরুর পাশের লঘুদণ্ড, হাতে মার্কা ধরিয়ে দিলাম, তোর শাস্তি হচ্ছে আজকে সারাদিন তুই শুদ্ধ ভাষায় কথা বলবি, আর আপাতত গতকালের আধঘরটা বোটে এসে সুরভুপ করবি। উঠে আয়। বাবু মহা আতঙ্কে চাইল রিয়াদের দিকে। বিড়বিড় করে আওলানো, ছুটির পরে দাঁড়াইস, খাইছি তোরে আজকে। মাথায় চোটটি মেরে বললাম, খাওয়া দাওয়ার পরে অঙ্ক ভুল হলে পিঠে পড়বে 2 ঘা। বাবু অঙ্ক দুটোই সঠিক সমাধান করলো। অর্থের অভাবে থাকলেও ছেলেটার ব্রেন সব, অল্পতেই বুঝে যায় সব। স্কুল ছুটির পর সুজা বাসায় ফিরেছে। লম্বা শাওয়ার নিয়ে ফ্রিজে হাত দিতেই মনে পড়ল বউটা বাসায় নেই। মজার মজার খাবার যা রান্না করা আমাকেই করতে হবে। দীর্ঘশ্বাস ফেলে চুলায় ভাত বসিয়ে দিলাম। রান্না বাড়া করার এনার্জি নেই। ডিম ভেজে খেয়ে নেব। আপাতত 1 কাপ চা হাতে সোফায় এসে বসলাম। পাশেই বিনির চুলের ক্লিপটা পড়ে আছে। হাতে নিয়ে উল্টাপাল্টা দেখলাম ওটা। নাকের কাছে নিতে মনে হলো তার চুলের নেশা ধরানো ঘ্রাণ পাচ্ছি ওটা থেকে। বিনি 2 দিন হলো বাপের বাড়ি গেছে। এতেই আমার পাগল পাগল ধসা। এই বেদব মেয়েটা এত যত্ন করে আমার যে একদিন সে না থাকলে একদম নিঃশব্দ হয়ে পড়ি। জীবন স্রোতা আমাকে এক নিখুঁত ক্লান্তিলগ্নে নিয়ে এসেছে। বিনিকে বিয়ে করার 2 মাস বাদে আমার স্নাতক শেষ হয়। হাল ছেড়ে ওকে নিয়ে কানন বাজারে এক পুরনো জরাজীর্ণ বাড়িতে ভাড়া থেকেছি মাসখানেক। তারপর থেকে শুরু হলো এক নব জীবনযুদ্ধ। বিবাহিত জীবনে বাড়ল খরচ, পড়লাম টাকা পয়সার ক্রাইসিসে। একটা সময় খুব অর্থনৈতিক চাপটা বেড়ে গেল। টিউশনিতে পোষাচ্ছিল না। এই পথ ছেড়ে চাকরির জন্য স্নাতক পাখির মতো ছটফট করতে লাগলাম এক সময়। বিনি আমাকে সেই মুহূর্তে মানসিকভাবে অনেকটা সাপোর্ট করেছে। জীবনেও না থাকলেও আমার আত্মে কোনো আপন ঠিকানা হতে কিনা জানি না। মাসখানেক আগে একটা প্রাইমারি স্কুলে সরকারি শিক্ষকতা চাকরি জোগাড় করতে সক্ষম হই। তার 2 মাস বাদেই বিনিদের বাড়ি থেকে সবকিছু স্বাভাবিক হওয়া শুরু হয়েছে। ওর পরিবার আমাদের মেনে নিয়েছে। সেই থেকে কয়দিন পরপর বাপের বাড়ি ছুট লাগায় মেয়েটা। সদা সত্যভাষী নীরব আমি এরপর থেকে টের পাওয়া শুরু করলাম আমি কতটা অস্থির তার জন্য, তার অনুপস্থিতিতে কতটা উদ্বিগ্ন হয়ে ফেলে আমায়। রাতে খাওয়ার পর বিনির ফোন এলো। দেহে প্রাণ ফিরে পেলাম ওই কোকিল কণ্ঠে শুনতে পেয়ে। বিনি তোতা পাখির মতো মিষ্টি করে ডেকে বলল, বিনির বরটা কি খেয়েছে রাতে? আমি তার কথায় জবাব না দিয়ে ভারী দুঃখে গলায় বললাম, তুমি কবে ঢাকায় ফিরবে বিনি? জলদি আসো না লক্ষ্মীটা। তোমাকে ছাড়া ঘরটা কেমন জানি খালি খালি লাগে।
মনে হয় তুমি ছাড়া কোনো কালে আমার কেউ নেই, কেউ ছিল না। এই মেয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, মায়া হয় না তোমার? অপর প্রান্ত থেকে বৃনির পান খুলে হাসির শব্দ শোনা যাচ্ছে। আমার দশাকে বক্ষ করে কেমন বিপ্রক করে হাসছে দেখো। বিনির হাসি প্রবল, বেশ অনেকটা সময় পার। সে খানিক বিরতি নিতে আমি হাপিত্যেশ করে বলে উঠলাম, খুব মিস করেছি সোনা পাখি, আমি তোমাকে নিতে আসবো আজই। বিনি আবারও হাসতে হাসতে বলল, আপনি পাগল হয়ে গেছেন? আমার কণ্ঠে মেকি অভিমান, খুব হয়েছি। দোষটা কার? কে করলো পাগল আমায়? তুমি ভারী নিষ্ঠুর বুঝলে। অবলাকে নিজের অভ্যাস বানিয়ে শিখিয়ে 2 দিন পর পর বাপের বাড়ি পালাও। এখন থেকে ঘন ঘন বাপের বাড়ি যাওয়া বন্ধ। আমার বউ শুধু আমার কাছেই থাকবে। ব্যাগপত্র রেডি করো, আমি কিছুক্ষণের মধ্যেই রওনা হচ্ছি। বিনি ভাবতেই পারেনি আমি যে সত্যি সত্যি এই রীতির করে জয়নাবনগরে হামলা দিতে যাচ্ছি। বাড়ির উঠানে বাইক থামাতেই ভেতর থেকে রিয়াজ বেরিয়ে এলো। নিঃশব্দে গুয়ে গেট খুলে দিয়ে বলল, তাড়াতাড়ি ঢুক। কেউ আন্দাজ পেলে চোর চোর বলে তেড়ে আসবে। মাঝখানে তোদের রং ঢনের সাক্ষী হতে গিয়ে কেলেঙ্কারি বেঁধে যাবে। আমি হাসলাম। রিয়াজ ওই হাসির অর্থ বুঝে বলল, শালা এক্সট্রিম বেহায় হয়েছিস। তুই যে এই লেভেলের বউ পাগলা হবি, খুনাক্ষরে যদি কেউ টের না পায়। উপরে উপরে ভদ্র সাইজা তলে তলে এই রূপ লুকিয়ে রাখছ। আমি ওর কাঁধ রেখে বললাম, আমি বউ পাগল না, তোর বোন জাদুকর। খড়িয়ে পড়িয়ে তান্ত্রিক পুষেছিস ঘরে, তাবিজ করেছে ও আমায়। রিয়াজ হেসে দিল। ওর সাথে আর কোনো পিরিতির আলাপ মারার ধৈর্য নেই বলে বন্দুকে ফেলে সোজা বউয়ের কাছে ছুটলাম। বিনির ঘর আধ খোলা, আবছা আলোয় বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না। ঘরে ঢুকে আলো জ্বালাতেই চোখ কাঁচলো, পিট পিট করে তাকালো মেয়েটা। তার লম্বা বিটুনি পিঠ ছড়িয়ে বিছানা দখল করে রেখেছে। পাতলা ঠোঁট দুটো কেমন হাঁ করে চেয়ে আছে আমার দিকে। ফুলের বুকেটা পাশে রেখে মুখের কাছে ঝাঁঝে আলতো করে চুমু খেলাম ওর কপালে। বিনি ঘুম ঘুম চোখে ওকে এভাবে চেয়ে আমার বিভ্রান্তি নিয়ে আমি হাসলাম। ঘুমন্ত তাকে দেখে জড়িয়ে শ্বাস ছাড়লাম ভারী তৃপ্তি বড়ে। অস্থিরতা নিয়ে বললাম, বিনি পড়ি, তুমি জানো না আমার কি অবস্থা হয় তুমি না থাকলে। নিঃশ্বাস আটকে আসে। গত 2 দিনে নিঃশ্বাস এই তো আজকে ছাড়তে পারলাম। কতদিন হলো খেয়াল আছে? এভাবে দূরত্ব না দিয়ে আমাকে তুমি মেরে ফেলো বউ। বিনির সম্মতি ফিরল এতক্ষণে। সে মেকি রাগ দেখিয়ে বলল, এই রাত করে আসার কি প্রয়োজন ছিল শুনি? 2 দিনই তো হয়েছে। এমন ঢং কেন করেন? পথে ঘাটে কোনো বিপদ যদি হতো, আপনি আমাকে স্বস্তি দেবেন না, তাই না? আমি তাকে রাগ ঝাড়াতে দিলাম। বিনির সাবেত গোলাপ খুব প্রিয়। পাশে ফুলের বুকেটা দেখে বাড়ি অবাক হয়ে তাকালো সে আমার দিকে। ফুল কেন? আজকে কি বিশেষ কিছু? বিশেষ কিছু কেন হতে হবে? তুমি কি আমার কাছে বিশেষ কিছু না? বিনি লাজুক হেসে চুল ঠিক করতে করতে খাট থেকে নামলো। হাই তুলতে তুলতে শুধালো, রাতে খেয়েছেন? একবার তো বলেছি, শরীর ভালো। কিছু বানিয়ে আনি, পাস্তা নুডলস। আমি ওর হাত টেনে কোলের উপর বসালাম তাকে। লাগবে না, তুমি বসো তো স্থির হয়ে, মন ভরে দেখি তোমায়। বিনি লক্ষ্মী মেয়ের মতো বসে থাকলো। আমি ওর বুকে মাথা ঠেকিয়ে ওকে নিজের সঙ্গে তাকে জড়িয়ে রাখলাম অনেকটা সময় ধরে। বিনি আমার পরিশান্ত মাথায় হাত বুলাতে বুলাতে বলল, স্কুলে ছুটি পড়েছে ঈদের? তাহলে এবারের কুরবানির ঈদটা এখানেই করি। তা কি করে হয়? 2 দিন পর পর শ্বশুর বাড়িতে ছুটে আসি।
এসব ভালো দেখায় না। মানুষ তোমার বরকে ঘরজামাই ডাকবে। ডেকেই দেখুক কেউ, মেরে মুখ ভেঙে দেব না। আমি হাসলাম। কোরবানির জন্য টাকা যে সঞ্চয় করলাম তার কি হবে? সমস্যা কোথায়? বাবাদের সাথে আমরাও শরিক হয়ে যাব। আমি বললাম, ঠিক আছে, বউ যা বলবে তাই হবে। তবে নেক্সট থেকে নো মোর। পরবর্তী থেকে ঢাকাতে ঈদ করব। বিনা মাথা দুলালো। আমি দুষ্টু চেয়ে বললাম, এখন একটা কাজ করো তো সোনা। কি কাজ? ঘরের দরজাটা আটকে আসো। বিনা আলতো করে থাপ্পড় মারল তার গালে। ছি, শুধু বাজে কথা। পূর্ণ হোক আছে। তোমার ক্ষমতা নেই আমার মুখ বন্ধ করার। আটকাবে না দরজা? তাহলে দরজা খুলেই। বিনা মুখ চেপে ধরল আমার। আমি তার হাতে চুমু খেতেই বিনা হাত ছাড়িয়ে ধস্তাধস্তি শুরু করলো আমার কাছ থেকে নিজেকে ছাড়াতে। মন্দ লাগছে না একে অপরকে খেপাতে। শেকড় দিয়ে বাঁধার মতো করে আষ্টে পৃষ্ঠে ধরে রাখলাম ওকে। বিনি এক পর্যায়ে হার মেনে নিল। উঠে দরজা আটকিয়ে এসে আমার বুকে মাথা ঠেকিয়ে আগের মতো করেই কোলে চড় বসল। বেশ অনেকটা সময় পার করলো। আপনাদের গ্রামের কোনো বাড়ি নেই? জমি আছে, জায়গা আছে, বাড়ি করার সুযোগ হয়নি? বিনি চুপ করে থেকে বলল, আমার ওখানে একটা বাড়ি করব কেমন? বাচ্চা কাচ্চা হওয়ার পর প্রতি ঈদে ওদেরকে নিয়ে ওখানে চলে যাব। আমার শ্বশুর শাশুড়ি ভিটেতেই আমার নিজেদের ঠিকানা হবে। হবে তো বলুন? আমার ভেতরটা প্রবল সিগ্ধতায় ছুঁয়ে গেল। খানিক গাঢ় করে বললাম, হবে, 100 বার হবে। বাড়িটা আমি তোমার নামে লিখে দেব। তুমি তোমার মনের মতো করে সব সাজিও বিনি। সেখানে তোমার ছোট্ট ছোট্ট বাচ্চারা হইচই করে ছোটাছুটি করবে। কোমরে আঁচল বেঁধে শাসন করবে তুমি ওদের। তোমার নরম হাতে গুছাবে তোমার সমস্ত সংসার। তোমার একটা বাড়ি নিশ্চয় হবে। সম্ভব হলে পৃথিবীর সমস্ত বিলাসিতা আমি সজীব দুহাতে তোমার আঁচড়ে সঁপে দিতাম। ইজ ডিজার্ভ মাই অল লাভ জান। বিনি মিষ্টি করে হেসে চুমু খেলো তার গালে। শক্ত করে গলা জড়িয়ে বলল, আমার এত আনন্দ হচ্ছে আপনাকে দেখার পর আমি ভালো না বেসে থাকতেই পারিনি। আপনাকে ভালোবেসে আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। ইস, জীবনটা এত সুন্দর কেন? আমি হাসলাম। বাড়িতে যাওয়ার জন্য বিশেষ আক্ষেপ কোনো কালে আমার ছিল না। ওখানে গেলে বারবারই আমার অস্থিরতা বাড়ে, একা লাগে। মায়ের মাটির ওই টান কুড়ে কুড়ে ভেতরটা খেতে থাকলেও মোহনপুর নামের গ্রামটা আমি যথাসম্ভব ভুলে থাকার চেষ্টা করি। তবে বিনির মুখে তার এমন পরিকল্পনার কথা শুনে যুবক আমি একেবারেই শিশু হয়ে উঠলাম। আমার আগ্রহ উৎসাহ দ্বিগুণ হলো। বিনয় এখন চমৎকার প্রস্তাবের বিপরীতকে তাকে এক্ষুনি কয়েকশো চুমু না খেতে পেরে যেন হচ্ছেই না। মেয়েটা এত লক্ষ্মী, মনে হচ্ছে আমার জীবনে সমস্ত অপূর্ণতা সৃষ্টি করে দিয়েছে ওকে। এক নিমিষেই গুছিয়ে দিয়েছেন। বিনি আমার ঘর, আমার একমাত্র ঠিকানা। সে আমার ঈদের ছুটির পর বাড়ি ফেরার ব্যাকুলতার মতো উৎসবময় এক আনন্দ। সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।